উন্মুক্ত আড্ডার আরও একটা পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমাদের অতিথি হিসেবে আছে আমার বান্ধবী তাসফিয়া আল শিরোপা। আচ্ছা, আমরা আজকে একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো। এটা একটা সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমার নাম হচ্ছে 500 ডেজ অফ সামার। পরিচালক হচ্ছে মার্ক ওয়েব। এই সিনেমাটি নিয়ে আমরা কথা বলবো, সাথে সাথে সিনেমা রিলেটেড আরও কিছু অন্যান্য জিনিস নিয়ে কথা হবে। তো প্রথমে আমি একটু ডিসক্লেমার দিতে চাই যে আপনারা যারা হচ্ছে 500 ডেজ অফ সামার দেখেন নাই, তারা এইটা শোনার আগে একবার দেখে নিন। যেহেতু আমরা 500 ডেজ অফ সামারটাকে একরকমভাবে ব্যাখ্যা করব বা আমরা কি দেখছি কি জানতে পারছি এটা জানাবো, তো এটা তো অনেক কিছু হচ্ছে স্পয়লার থাকতে পারে। তো আপনারা যারা এটা দেখবেন, যদি দেখেন আর কি, তো দেখার আগে আমি সিনেমাটা দেখে আসার কথা বলবো। তো আমরা এরপরে সরাসরি আলোচনায় যাইতে চাই যে শিরোপার কাছে হচ্ছে প্রথম যে জিনিসটা আমরা আসতেছি, আমরা 500 ডেজ অফ সামারে একটু পরে আসি। প্রথমে যেটাতে আসতেছে সেটা হচ্ছে যে আপনার কাছে সিনেমা আসলে কি, মানে আপনি সিনেমাকে কিভাবে দেখেন। আমি যদি মানে বইয়ের ভাষায় বা ফর্মাল ওয়েতে না যেয়ে জিজ্ঞেস করি যে সিনেমাকে আপনি কিভাবে ধারণ করেন বা আপনি কেন সিনেমা দেখেন। আচ্ছা, থ্যাংক ইউ ফারুক অ্যান্ড সবাইকে ওয়েলকাম টু আওয়ার ভিডিওস। আচ্ছা, সিনেমা বিষয়টা কি, আমি যদি আমার পার্সোনালি ব্যাখ্যা করতে যাই, আমি মনে করি সিনেমা হচ্ছে প্রতিচ্ছবি আর প্রভাবক। প্রতিচ্ছবি এই কারণে আমরা কম বেশি, অল্প হোক বেশি হোক, প্রত্যেকটা সিনেমার কোনো কোনো পয়েন্টে গিয়ে আমরা রিলেট করতে পারি। আচ্ছা, ওই জিনিসটা তো আমার জীবনের মতন, সেই ক্ষেত্রে আমার জন্য সিনেমা প্রতিচ্ছবি। আর প্রভাবক এই কারণে, একটা সিনেমা দেখার পর যখন আমাদের মাথায় রেশটা থেকে যাচ্ছে, আমার ক্ষেত্রে যেটা হয়, আমি সিনেমা দেখার পর আমি সবাইকে বলি আমি না থ্রিলার দেখতে চাই না, আমার মাথায় তখন ক্রাইম সিন ঘুরতে থাকে কিংবা আমি নিজে একটু ক্রিমিনাল টাইপের বিহেভিয়ার করতে থাকি। তো সিনেমা সেই ক্ষেত্রে প্রভাবক। এবং আমরা যদি লক্ষ্য করি, বিভিন্ন সিনেমা দেখার পর বিভিন্ন জায়গায় দেখি যে ক্রাইমের মাত্রা বেড়ে যাচ্ছে কিংবা মানুষের চিন্তাভাবনা পরিবর্তন হচ্ছে। সেই ক্ষেত্রে সিনেমা হচ্ছে যে তথ্য দেওয়ার ক্ষেত্রে অনেক ভালো একটা মাধ্যম। আর সিনেমা যদি আমি ব্যক্তিগতভাবে বলি, এটা হচ্ছে যে ওয়ে অফ ডিস্ট্র্যাকশন ফ্রম রিয়েল লাইফ। আমাদের রিয়েল লাইফ সবসময় ভালো থাকে না, ম্যাক্সিমাম সময়ই ভালো থাকে না। তো যখন আমরা সিনেমা দেখি, আমরা সিনেমাতে ফোকাস থাকি, যার কারণে দেখা যায় কি আমাদের লাইফে ভালো কী হচ্ছে খারাপ কী হচ্ছে ওইটা থেকে একটু দূরে থেকে আমরা সিনেমার সাথে কানেক্টেড থাকি। আমাদের এটাকে আর কী বলে, স্কেপিজম বলে যেটাকে, যে আমি রিয়েল লাইফ থেকে একটু দূরে গেলাম অ্যান্ড হচ্ছে যে কেওটিক মাইন্ডসেট থেকে একটু দূরে গেলাম, মাথাটা ঠান্ডা, একটা জিনিস দেখছি, ওটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করছি। তার মানে বলা যায় সিনেমা ইজ এ ভেরি গুড ওয়ে অফ এন্টারটেইনমেন্ট। আর কি বলবো, সিনেমা হচ্ছে যে আমার খুব কাছের একটা জিনিস। আমি অনেক সিনেমা দেখি, অনেক বলতে হচ্ছে সব জনরার সিনেমা দেখি না। 500 ডেজ অফ সামার হচ্ছে যে আমার খুবই মানে আমার জনরার সিনেমা। সো ইয়া, দিস ইজ দ্য ওয়ে অফ, মানে তুমি কীভাবে সিনেমাকে দেখো এটা বললা। তো হচ্ছে আমি সিনেমাকে কীভাবে দেখি একটু বলি। সিনেমা হচ্ছে আমার কাছে হচ্ছে গল্প। আমি হচ্ছে সিনেমার মধ্যে গল্পগুলো খুঁজি। আমি আমার লিখতেছিলাম যে একটা জিনিস মাথায় চলতেছিল, ওটা লিখতেছিলাম যে আমাদের হচ্ছে প্রতিটা গল্পেই আমাদের জন্য কিছু কিছু গল্প থাকে। দেখেন, প্রতিটা গল্পের মধ্যেই আমাদের জন্য কিছু, মানে গল্পের তো অনেক ভাগ থাকে, ছোট 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 অংশ থাকে। সিনেমার ক্ষেত্রে আমরা অনেকগুলো ছোট ছোট গল্পের একটা সমষ্টি দেখি। এবং আমার মনে হয়, আমার এটা লিখতেছিলাম যে এটা এই থেকে চিন্তা করে যে প্রতিটা গল্পের মধ্যে আমাদের জন্য কিছু কিছু গল্প থাকে। এই গল্পটা আমাদের সাথে যাই বলে আমরা হচ্ছে সিনেমাটা দেখি। তো এরকম অনেকগুলো সিনেমার উদাহরণ দিয়ে বলা যায়, আমরা এটাতে আরও পরে আসবো, আপাতত এটুকুই। তোমার প্রিয় কয়েকটা সিনেমার উদাহরণ দিয়ে যদি আরও একটু, মানে আমরা 500 ডেজ অফ সামারে আসবো, কিন্তু মানে প্রিয় কিছু সিনেমার উদাহরণ বা কেন ভালো লাগে ওই জায়গাটা থেকে আমরা 500 ডেজ অফ সামারে আসতে চাই। আচ্ছা, আমি শুরুতে যেটা বললাম যে 500 ডেজ অফ সামার হচ্ছে আমার জনরা বলতে অনেকে বলবো যে রোমান্টিক মুভি দেখো, না এটা ওরকম না। বেসিক্যালি আমার হচ্ছে সিনেমা দেখার প্রয়োজনটা, আমি গেমিংও বলো বা সিনেমা দেখা বলো, এন্টারটেইনমেন্টের পার্টটা হচ্ছে যে আমি একটু শান্ত থাকতে চাই। শান্ত থাকা মানে হচ্ছে যে অনেকের অনেক ভালো, মানে কেওটিক সিনেমা পছন্দ, মারপিট হচ্ছে কিংবা ওই লাইফে খুব অনেক উথাল পাথাল নন রিয়েলিস্টিক জিনিসপত্র দেখানো হচ্ছে। আমার জনরাটা হচ্ছে যে খুবই সিম্পল স্টোরি থাকবে এবং ওই জিনিসটা এত সুন্দর করে ফুটিয়ে তোলা হবে যে আমার মনে হবে যে আচ্ছা, আই হ্যাড লিড দিস লাইফ, যে কোনো না যে কোনো সময় এই জিনিসটা আমার সাথে হইছে বা হবে, এই টাইপের। যেমন আমার খুবই পছন্দের অল টাইম ফেভারিট একটা সিনেমার মধ্যে হচ্ছে রকস্টার।
আই লাভ দিস মুভি। হ্যাঁ, মানে এই সিনেমাটার এসেন্সটা হচ্ছে কি, মানে আমার মনে হয়, আমার ভাইয়ার সাথে এটা নিয়ে আমার প্রায় সময় কথা হয়, 21-22 বছরের ছেলেমেয়েরা কিংবা এর চেয়ে একটু উপরে ছেলেমেয়েরা যারা কম বেশি লাভ লাইফ ক্যারিয়ার নিয়ে একটু স্ট্রাগল করেছে, তারা বেশি রিলেট করতে পারে। তো রকস্টারের অনেকগুলো দিক ভালো। এক হচ্ছে যে সুফিজমের একটা লিঙ্ক আপ আছে গানগুলোর ভিতরে, তো আমার ওই জিনিসটার প্রতি অনেক আগ্রহ। দ্বিতীয় হচ্ছে যে রণবীর কাপুরের অ্যাক্টিং, দ্যাট ওয়াজ মাইন্ড ব্লোয়িং, মানে খুবই ভালো অ্যাক্টিং ছিল। আর রকস্টার না কোথাও না কোথাও আমাদের সবার জীবনে একটা স্ট্রাগলটাকে দেখাচ্ছে যে আমরা কোন কষ্টটা করলাম বা কি করলাম না করলাম। হ্যাঁ, এখন অনেকে বলবে রকস্টারে তো হচ্ছে রণবীর কাপুর আরেকজনের বউ ভাগায় নিয়ে চলে গেছে, যে এটা সত্য। এইখানে হচ্ছে যে না, আসলে আমাদের হিউম্যান মাইন্ডের একটা কেওটিক সাইড দেখায়। আমরা কিন্তু জানি এটা ঠিক, আমরা ঠিক জেনেও কিন্তু অনেক সময় ভুলটা করি। আর রকস্টারের আমি ইমতিয়াজ আলীর একটা ভিডিও দেখেছিলাম, যে সেখানে ও রুমির একটা খুব ফেমাস লাইন বলেছিল যে মানে আমাদের এই জন্মের পর একটা জায়গায় দেখা হবে, ভালো মন্দির বিয়ন্ড দ্য গুড অ্যান্ড ব্যাড, এই টাইপের একটা কিছু ছিল, যে একটা ময়দান আছে সেখানে আমাদের দেখা হবে। রুমির খুব ফেমাস একটা ডায়লগ এই টাইপের। তো রকস্টারের ক্যারেক্টার, যে রণবীর কাপুরের যে ক্যারেক্টার ছিল, ও কিন্তু সেন কোনো ক্যারেক্টার না, ও ইনসেন টাইপের। ও আর্ট ক্রিয়েট করছে, বাট স্টিল এত এত একটা জায়গায় এসে আটকায় গেল একটা মেয়ে, একটা ভালোবাসার মানুষ, একটা সফট, মানে যে জায়গাটা আমরা যেটাকে বলি হোম, আমরা বলি না ইদানিং, এটা খুব ফেমাস যে আই ফিল হোম, আই ফিল লাইক হোম, ইউ আর হোমলি, তোমার সাথে আমি আমার মতন করে থাকতে পারি। পুরো জগৎ কেওটিক একটা ওয়ার্ল্ডে এই একটা মেয়ের কাছে গিয়েও শান্তি পাচ্ছে। তো সেটার জন্য যখন ভালো খারাপের বিচার আসবে, অনেক আমরা ওটা ক্রস করি, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। হ্যাঁ, এখন এই জিনিসটা নৈতিক দিক থেকে খুবই খারাপ, বাট লাভ অনৈতিক, ভালোবাসা অনৈতিক। ভালোবাসার নৈতিকতাটা খুবই কম কাজ করে। এটা আমরা আমাদের যে সিনেমাটা চুজ করেছি এই ক্ষেত্রে আসলে আমরা দেখব কিছু কিছু জিনিস আমাদের সেন মেন্টালিটি থেকে মনে হচ্ছে আরে এটা কেন করলো, এটা তো ঠিক না, স্টিল আমরা ভুল করি। তারপর রিসেন্ট ডেজে আমার খুবই রিসেন্ট ডেজের মধ্যে খুব পছন্দের সিনেমা হচ্ছে লাপাতা লেডিজ আর প্রেমালু। আমার খুবই ভালো লাগছে প্রেমালু স্টোরিটা, খুবই সফট একটা স্টোরি, খুবই মানে ন্যাচারাল। একটা মেয়ের একটা ছেলেকে ভালো লাগতেছে, কিংবা একটা ছেলে কীভাবে এফোর্ট দিচ্ছে না দিচ্ছে, কোনো আহামরি এক্সাজারেশন নাই, বাট স্টিল তুমি এটা দেখতেছো, তোমার খুবই ভালো লাগতেছে। তুমি ও যখন প্রেমে পড়তেছে তোমার লাগছে আল্লাহ আমি তো প্রেমে পড়ে গেলাম। ও যখন হাসতেছে, মেয়েটা যখন ইগনোর করলে ওর রাগ হচ্ছে, প্রত্যেকটা জিনিস আমরা মানে ছোটোখাটো বিষয়গুলো আমরা রিলেট করতে পারি। মেয়েটা যখন ওর প্রেমে পড়তেছে, ওই বিষয়টা কিভাবে মেয়েদের ক্ষেত্রে হয় ওটা আমি রিলেট করতে পারতেছি। তারপর মালায়ালাম ফিল্ম আমার খুবই পছন্দ, দুলকার সালমানের মুভি চার্লি বলো। আমার না চার্লির চেয়ে বেশি কেন জানি ভালো লাগে, আমি জানি না, এখন আমাকে অনেকে গালি দিবে যে চার্লির চেয়ে কেমন কোনো কিছু বেশি ভালো লাগে। আমার ইয়াটা ব্যাঙ্গালোর ডেজটা খুবই পছন্দ। মানে ওখানে হচ্ছে যে তিনটা রিলেশনশিপ, মানে রিলেশনশিপগুলো কী পরিমাণ হচ্ছে যে অদ্ভুতভাবে আগায়, কোনো লজিক না মেনে। ওই মুভিটাতে আমরা দেখলাম যে প্রথমে হচ্ছে যে দুলকার সালমানের যে কাপলটা ছিল, মেয়েটা রেডিও জকি ছিল, বাট সে ছিল মানে হ্যান্ডিক্যাপ ছিল, কিন্তু স্টিল তারা দুইজনকে চুজ করছে। যদি মেয়েটার পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, দুলকার সালমান কিন্তু মানে খুব বেশি ফ্লারিশড কেউ ছিল না। মেয়েটা সেই ক্ষেত্রে অনেক ফ্লারিশড একটা ফ্যামিলির কিংবা একটা ভালো জব ছিল মেয়েটার কাছে। আবার যদি আরেকটা কাপল ছিল, মেয়েটা মানে দুলকার সালমানের মেয়ে ফ্রেন্ড যে এল্ডারলি একজনকে বিয়ে করছে, অ্যারেঞ্জ ম্যারেজ, চিনে না জানে না, পরবর্তীতে সেই মানুষটার সাথে ভালোবাসা হওয়ার যে ডায়নামিক্সটা, যে সে আগে আরেকজনকে ভালোবাসতে, সেই জিনিসটা জানা, সব কিছু সর্ট আউট করা, ওই মানুষটার জীবন গুছিয়ে দেওয়া যেটাকে আমরা বলি, এটাও খুবই সুন্দর ছিল। আর আরেকটা রিলেশনশিপ যেটা ওর বন্ধু ছিল, সেটা তো খুবই মজার, যে আমরা সবসময় মডার্ন কিংবা একটু কুল ডুড টাইপের রিলেশনশিপগুলোতে যাই, দেখতে খুব ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে ওর সাথে মনে হয়েই যাবে, উফ কী যে মজা হবে ওর সাথে রিলেশনশিপে গেলে। কিন্তু পরবর্তীতে সে সার্টেন একটা পয়েন্টে গিয়ে রিয়েলাইজ করলো যে ও আসলে ওগুলো চাচ্ছে না, ও চাচ্ছিল খুবই সিম্পল একটা লাইফ, এবং সে সেটা একটা বিদেশিনী থেকে পায়। তো প্রত্যেকটা রিলেশনশিপের ডায়নামিক্সগুলো খুব সুন্দর করে দেখানো হলো, এবং দেখানো হলো যে আমরা স্টেরিওটাইপ যে চিন্তাভাবনাগুলো করি আসলেভাবে নাও হইতে পারে। আমি নিজে অনেক সময় মনে করি কি অ্যারেঞ্জ ম্যারেজ করবো, চিনি না জানি না, ব্যাটা একটা কী না কী হবে, কী না কী বলবে বুঝি না, বাট স্টিল ওই মুভিটাতে দেখো একটা অ্যারেঞ্জ ম্যারেজ করলো,
এত বড় একটা মানুষের সাথে মানে 10-15 বছরের গ্যাপের একজনের সাথে বিয়ে হলো, বাট মেয়েটা স্টিল কোনো না কোনোভাবে দে ফেল ইন লাভ। তো এই জিনিসগুলো আমার খুব ভাল লাগে। এরপর আমার পছন্দের ইংলিশ মুভির ভিতরে হচ্ছে দ্য বুক রিডের ফিল্মটা হচ্ছে যে কিছুটা অন্যদিকে একজন এল্ডারলি ওম্যানের প্রতি হচ্ছে যে একটা টিনেজ ছেলে মানে ওদের ভালোবাসার সম্পর্ক বা যাই হোক, ওইটাও যে খুব বেশি নৈতিক সেটা বলবো না, কিন্তু ওইখানে না একটা খুব সুন্দর জিনিস দেখানো ছিল যে সেটা হচ্ছে যে স্নেহ, যে প্রেম, ভালোবাসা, অ্যাট্রাকশন, সেক্সুয়াল অ্যাট্রাকশন সব কিছুর পরও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে স্নেহ। একটা কোথাও না কোথাও একটা আদর ছিল, যে এই ছেলেটা তাকে বই পড়ে শোনাচ্ছে এবং একটা পর্যায়ে গেলে সে মানে ওই মহিলাটা নিজে লেখা শিখলো, তাকে চিঠি লিখলো, শেষ পর্যায়ে মানে বয়সে সুইসাইড করেছিল আমার যতটুকু মনে নেই লাস্টের অংশটুকু। তো আমার না এই ধরনের মুভিগুলো খুব ভাল লাগে, যেখানে হচ্ছে যে হিউম্যানলি রিলেশনশিপগুলো কিভাবে কাজ করে না করে এবং খুব লজিক্যাল ওয়েতে কাজ করে না। আমি সবসময় বলি যে তুমি কখনো কোনো মানুষকে 100% বুঝতে পারবে না, কারণ আমি যতই বলি আমি কখনোই তোমাকে বুঝতে পারবো না, কারণ আমি তোমার জায়গা থেকে বড় হইনি। তোমার মা তোমার ক্ষেত্রে কেমন ছিল আমি জানি না। ইভেন আমি এটাও বলি যে একই প্যারেন্টস এক একটা বাচ্চার ক্ষেত্রে এক এক রকম, সুতরাং বেড়ে ওঠাটা ডিফারেন্ট হয়। তো সিনেমাগুলোতে যখন আমি দেখি যে এই জিনিসগুলো খুব সূক্ষ্মভাবে দেখানো হয়, তো আমার এই জিনিসগুলো অনেক ভালো লাগে। আরও অনেক সিনেমা আছে আমার অনেক পছন্দের, যেমন নোটবুক সিনেমাটা আমার খুব পছন্দের। লা লা ল্যান্ড তো উফ লা লা ল্যান্ড তো আমার খুবই পছন্দের একটা সিনেমা। তারপর হচ্ছে গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ, মানে এই সিনেমাগুলো একটা ভাই বোনের রিলেশনশিপ। তারপর দীপিকা পাডুকোন আর ইরফান খানের পিকু, দুলকার সালমান আর ইরফান খানের হচ্ছে যে কারওয়ান মুভিটা, হ্যাঁ বাবা ছেলের সম্পর্কের একটা ডায়নামিক্স দেখাইলো। তো মানে এই জিনিসগুলো আমার খুবই পছন্দ। আমি বেসিক্যালি খুবই শান্ত মুভি যেগুলো আমি রিলেট করতে পারবো, এই টাইপের মুভি। আর হ্যাঁ, এক্সাজারেশনের মুভি দেখি নাই, মিথ্যা বলবো না। ছোটোবেলায় মারপিট দেখতে কান্না ভালো লাগে, জ্যাকি চ্যান যে ছাদ থেকে পুরো সোজা হয়ে দাঁড়াচ্ছে, এটা দেখতে তাও সবারই মজা লাগে। আমি কলকাতা সিনেমা কথা বললে দেবের যে, হ্যাঁ আমি দেব ফ্যান, শিরায় শিরায় রক্ত, আমরা দেবদার ভক্ত। দেব হচ্ছে যে আমাদের ছোটবেলাকে ম্যাজিক্যাল করে। হ্যাঁ, আমি স্টিল আমাকে দেবের গান ছেড়ে দাও, আমি দেখবা যে নাচতেছি, অনর্গল নাচতেছি। ও আমাদের হিরো দেব। ও জিতের একটা খুব ভালো মুভি সাথী, হ্যাঁ সাথী, তারপর সাথী হারা, এই মুভিগুলো তো এগুলো তো জাস্ট কি বলবো যে ছোটবেলার। আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা মনে হয় আমরা ওই জেনারেশন যারা সাথী মুভি দেখে আসছি। একটা ছেলে একটা মেয়েকে ম্যাডলি লাভ করে, একটা মেয়ে একটা ছেলের চেহারা না দেখে এত ভালোবাসে। জাস্ট বিষয়টা দেখো, আমরা মনে হয় মানে কোথাও না কোথাও মডার্ন ওয়ার্ল্ডে আইসে ওই রিলেশনশিপের এসেন্সটা খুঁজি, যে কেউ আমাকে অনেক ভালোবাসবে, আমার জন্য ভালোবাসবে। আমি দেখতে কেমন বা আমার পার্সোনালিটি কেমন সব কিছু ম্যাটার করে, বাট তাও কেউ আমাকে আমার জন্য ভালোবাসবে কোনো কারণ ছাড়া, যে আই লাভ হিম। এই জিনিসটা আমাকে কেউ বললে কি মজার একটা ব্যাপার। তো এই তো এইরকম কিছু কিছু মুভি আছে। আর হিচকি মুভিটা আমার অনেক ভালো লাগছিল, রানী মুখার্জির হিচকি। কারণ ওইখানে হচ্ছে যে মানে একটা স্ট্রাগল থেকে আসছে, কিংবা এই যে একদম নিচু পর্যায়ে মানুষের সাথে যে একটা টিচার কিভাবে বন্ডিং করতে পারে, মানে দেখছো আমি ঘুরে ফিরে এসে একদম হিউম্যান বন্ডিংয়ে চলে যাচ্ছি, যে এই জিনিসটা কিভাবে কাজ করে, হিউম্যান সাইকোলজি, এই জিনিসগুলো ভালো লাগে আমার। থ্রিলারের ভিতরে খুব বেশি দেখা হয় না, আমি চুপ দেখছিলাম দুলকারের, তো চুপ ফিল্মটা ওয়াজ রিয়েলি গুড। মানে ওইখানেও দেখাচ্ছে একটা চাইল্ড হিসেবে চাইল্ড রিভিউজ কীভাবে একটা মানুষের সেনিটি নষ্ট করে দিচ্ছে, যে ও বড় হয়ে খুব এগ্রেসিভ হয়ে যাচ্ছে কিন্তু সিরিয়াল কিলার হয়ে যাচ্ছে, কেন ছোটোবেলাটা ভালো যায়নি। এই তো দ্যাটস ইট, আমি অনেক বলে ফেলছি। তুমি বলো, তোমার পছন্দের মুভি বা এগুলো নিয়ে তুমি আমাকে একটু বলো। তুমি যে রকস্টারের কথা বলতেছিলে, রকস্টার নিয়ে আমি একটু বলি। আমি রকস্টার দেখছি হচ্ছে গত বছর, আগে যদিও দেখছি, কিন্তু মানে সময়ের সাথে সাথে আমার মনে হচ্ছে যে আমার সিনেমা দেখার টেস্ট বা সিনেমাকে বোঝার যে একটা স্বাদের ব্যাপার, এটা চেঞ্জ হচ্ছে। আগে যেভাবে দেখছি এখন যেভাবে সিনেমা দেখি, নতুন করে আবিষ্কার করা যেটাকে বোঝাই। তো আমি রকস্টার দেখার সময় আমাকে একটা জিনিস যেটা হার্ট করছে, যে রণবীর কাপুরের সাথে ওর একটা যে খুব ক্লোজ মানে বড় ভাই না ক্যান্টিনের যে কে একজন, ওর সাথে কথা হচ্ছিল এরকম যে তুই কি করবি, তোর হচ্ছে মানে করার মোটিভেশন কি, তুই হচ্ছে কোনো মানে বড় দুঃখ আছে বা কোনো বড় ফেইলিয়ার আছে, কোনো কিছু আছে, লাভের ব্যর্থতা মানে প্রেমের ব্যর্থতা কিছুই নাই, তুই কি করবি।
এই জিনিসটাকে আমার মানে মানে আমাকে আঘাত করতেছিল যে আসলে বা আমরা যদি আমাদের লাইফে দেখি যে আমরা যা কিছু করি তার পিছনে কিন্তু কোনো না কোনো মোটিভেশন কাজ করে, যে যে কোনো ব্যর্থতা বা যে কোনো একটা ইনসিডেন্ট বা যে কোনো ধরো আমার হচ্ছে খুব কাছের একজন মানুষ আমাকে বলছে যে তুই এটা হইতে পারবি না, তো তারপরে আমাদের ভিতর জিদ জন্মায় যে না ও বলছে কিন্তু আমি এটা পারবো, আমি জানি এটা আমি করে দেখাবো। যেরকম ওখানে হচ্ছে সিনেমাটাকে প্রেমের ব্যর্থতা বা হচ্ছে মানে রিজেকশনের একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তো ওইটা আমি মাথায় ঘুরতেছিল যে তুই সিনেমাটা দেখার সময় আমার এই মোটিভেশনের কথা মনে হয়েছিল। রণবীর কাপুর মানে সিনেমাটাতে ওনের যে হয়ে ওঠা একটা প্রসেসটার মানে ছিল কি যে ওখানে ওর সাথে যে মানে প্রথম দিকে যে রিজেকশনের একটা ব্যাপার ছিল না, যে রিজেকশনের ব্যাপার ছিল, ওর ফ্যামিলি হচ্ছে যে ওকে ঘর থেকে বের হ্যাঁ ফ্যামিলি ঘর থেকে বের করে দিয়েছিল, প্লাস হচ্ছে ওর সাথে যে একটা সম্পর্কের ছিল খুব বাজেভাবে কেমনে প্রপোজ করে আমার ওই সিনটা এইভাবে দাঁড়াই গাছতলে ওখানে ওইটাই আমাকে সবচেয়ে হিট করে। তো এটা এইভাবেই হচ্ছে সিনেমাগুলো থেকে আমার মানে সিনেমা কোনটা আমার বেশি ভালো লাগে, যেটা আমি রিলেট করতে পারি, আমার সাথে কোনোভাবে যাই, সেই সিনেমাগুলো ভালো লাগে। তো আমি সিনেমা দেখি হচ্ছে আমি বেসিক্যালি স্টোরি, আমি আগে বলছি যে আমি আসলে গল্প খুঁজি, মানে সিনেমার ভিতরে গল্প বা সিনেমাতে তো হচ্ছে লাইফস্টাইল দেখানো হয়, মানে প্রত্যেকটা আলাদা আলাদা সিনে আলাদা আলাদা একটা গল্প থাকে। তো আমি হচ্ছে ওই গল্পগুলা জাস্ট জানতে চাওয়ার জায়গা থেকে দেখি। আমি বেসিক্যালি হরর জনরা বাদে আমি সব জনরা দেখি। হরর কেন যেন আমার মনে হয় না এর মধ্যে কোনো গল্প আছে, এইটা আর এর গল্প আছে এটা বাদেও আমার হরর দেখলে ভয় লাগে, রাতে একা একা বাইরে যেতে পারি না, যেহেতু গভীর রাতে আমার একটু রাত বিরাতে বাইরে বেরোইতে হয়, এই জন্য আমি দেখি না, এটা একটা কারণ। তো হরর বাদে সবগুলো আমি দেখি। আমি 2024 সালে আমার বেশ সিনেমা দেখার টার্গেট ছিল অনেকগুলো, আমি প্রায় 100 সিনেমা দেখার টার্গেট ছিল, কিন্তু একটু জন্য মিস হয়েছে, মানে 90+ হয়েছে আর কি। তো এখান থেকে আমার অনেকগুলো সিনেমা বেশ ভালো লাগছে। তো আমি একটা সিনেমার কথা বলবো যেটা হচ্ছে 2024 সালের না আগের, বিজয় সেতুপতি, আর আরেকটা হচ্ছে মেবি তামিল তেলুগু মালায়ালাম কোন একটা ল্যাঙ্গুয়েজের হবে, নামটা বিস্তারি। আমি ফেসবুকে দিছিলাম যে আমি 4-5টা মুভি রিভিউ করতে চাই, ওখানের মধ্যে একটা নাম ওটা আছে। তো ওই গল্পটা একদম সাদামাটা গল্প, মানে একদম সাধারণ গল্প। গল্পটা এরকম যে বেচারা হচ্ছে আমাদের যে নেতা থাকে না, তারা একটু এখানে যে কোনো মানে যে এলাকার নেতা, সে একটু এলাকায় প্রভাব খাটায়, সে সামহাও তার লাইফ লিড করতেছে, এরকম একজন হচ্ছে বান্দা ওখানে থাকে, সেটা হচ্ছে বিজয় সেতুপতি। জেলে টেলে যায় মাঝে মাঝে, আবার হচ্ছে বাইরে এসে ওইভাবে চলে। আর আরেকটা মেয়ে, সে হচ্ছে চাকরির জন্য আসে বাসা থেকে, বাইরে শিফট করে, তার সাথে ওরা একটা ফ্ল্যাটে থাকে, পাশাপাশি রুম, ওখান থেকে তাদের মধ্যে পরিচয়। খুবই সাদামাটা গল্প, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর গল্পের যে সাধারণতা, এটা হচ্ছে আমার সব থেকে ভালো লাগে। আমি ওইটা আলাদা করে রিভিউ করবো হয়তো কোনো সময়। 2024 দেখা আমার ওয়ান অফ দ্য বেস্ট মুভি আর কি। এইটা নাম আমি এখানে মেনশন করে দিব স্ক্রিনে বা হচ্ছে কমেন্ট বক্সে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি আসলে আরও মানে আমি বলতেছিলাম যে মানে আমার দেখার স্বাদটা বা দেখার ধরনটা চেঞ্জ হচ্ছে। আমি আগে হচ্ছে জাস্ট অ্যাক্টর বেসড মুভি দেখতাম, এখন হচ্ছে আমি দেখি যে মানে ডিরেক্টর বেসড। যেরকম আমি যদি আমার এখনও খুবই বেসিক পর্যায়ের আন্ডারস্ট্যান্ডিং, যে জন্য আমি এখনও বাংলাদেশ ভারতের বলিউডের মধ্যেই আটকে আছি। বলিউডের মধ্যে ভারতের হিন্দি, তারপরে হচ্ছে তেলেগু, তামিল, মালায়ালাম, এই ইন্ডাস্ট্রির সিনেমাগুলো বেশি দেখা হয়। ইভেন হচ্ছে আমি সাথে সাথে কি বলে হলিউডের মুভি দেখি, প্লাস হচ্ছে যেহেতু আমি ভাষা বুঝি না, ফ্রেঞ্চ বা হচ্ছে ইউরোপের যে কান্ট্রি বা হচ্ছে কোরিয়ার মুভি বা জাপানিজ মুভিগুলো ভাষা বুঝতে অসুবিধা হয়, এই জন্য আমি দেখি না। হয়তো সামনে এগুলো আমার হচ্ছে স্বাদ চেঞ্জ হবে বা ভাষা বুঝতে পারবো, বুঝতে শিখবো, তখন হচ্ছে এগুলোতে বেশি ফোকাস করব। এটাই যে আমার হচ্ছে জাস্ট আমি সার্চ ফর স্টোরি, আমার হচ্ছে গল্প প্রিয়, এই জন্য গল্প মানে সিনেমা দেখি যে গল্প জানার জন্য। এই পর্যায়ে আমরা হচ্ছে আলোচনাটা আরেকটু দিকে নিয়ে যাব। আমরা এবার আসবো হচ্ছে 500 ডেজ অফ সামারে। এতক্ষণ আমরা এদিক ওদিক কথা বলতেছিলাম, আমরা এখন হচ্ছে 500 ডেজ অফ সামারে আসবো। তো আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে 500 ডেজ অফ সামার এটা আসলে জনরাটা কীভাবে আমরা মানে ডিফাইন করব। আমি সিনেমাটা কালকে বা দেখতেছিলাম, আর সর্বশেষ কথা বলার জন্য একটা স্টাডি করার মতো করে আমি অনেকগুলো নোট নিয়েছি, যেগুলো কিছুই মনে নেই আমার এখন। কিন্তু আমি সিনেমার প্রথমেতেই হচ্ছে ওরা বলে দিছিল এটা একটা লাভ স্টোরি না, এটা হচ্ছে একটা স্টোরি যেখানে হচ্ছে টম হচ্ছে সামারের সাথে তার দেখা হয়, যে মিট হচ্ছে সামার। এটা শুরুতেই হচ্ছে তারা বলে দিচ্ছে যে এটা লাভ স্টোরি না, এটা হচ্ছে এরকম একটা দেখা হওয়ার
কাহিনী। তো এইটাকে তুমি কোন জনরার মধ্যে দেখো, বা সিনেমাটা আসলে কি বুঝাইতে চাইছে? মানে থাকে না, তুমি বলার পরে আমি বলবো, কিন্তু আমি আগে তোমার কাছ থেকে জানতে চাইবো যে সিনেমাটা আসলে আমরা কোন জনরার মধ্যে ফেলবো, বা সিনেমাটা আলটিমেট আমাদের কি, মানে একটা মেসেজ তো দিতে চাই। আমরা দেখি যে প্রত্যেকটা কিছু পিছনে একটা হচ্ছে মেসেজ আছে। আমি আরেকটু বলে নিই, এই 500 Days of Summer যখন আমি দেখি তখন আমি হচ্ছে দ্বিধা, মানে ঘোরের মধ্যে পড়ে যাই যে আসলে পরিচালক কি বুঝাইতে চাইছে। তো পরিচালকের আরও দুটো সিনেমা আমি দেখি, দেখে বোঝার চেষ্টা করি যে আসলে উনি যে লাভ দেখাইতে চাইছে নাকি মানে এই যে ভালোবাসা ভালোবাসা না, এই দুইটার মধ্যে একটা যে সম্পর্ক বা হচ্ছে যে একটা পার্থক্য, বা এটা উনি কিভাবে ব্যাখ্যা করতে চাইছে এটা জানার জন্য আর সিনেমা দেখি। তো আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে এটা আসলে কোন জনরার মধ্যে আমরা ফেলতে পারি, আর হচ্ছে আলটিমেটলি আমাদের পরিচালক কি একটা মেসেজ দিতে চাইছে, এই মেসেজটা তুমি কিভাবে ধারণ করতে পারছো। আচ্ছা, এরপরে আরেক প্রশ্নে আসবো, কিন্তু এই দুইটা প্রশ্ন আপাতত যাইতে চাই। 500 Days of Summer কোন জনরা, ওখানে তো লেখা আছে রোম্যান্স আর ড্রামা। আমি এখন জনরা ডিফাইন করতে পারবো না, বাট বেসিক্যালি হচ্ছে যে হ্যাঁ এটা লাভ স্টোরি না, টেল ইটস আ লাভ স্টোরি। হ্যাঁ, ওখানে আর হচ্ছে যে মেসেজের কথা যদি বলি, আমি কিছু কিছু কিওয়ার্ড পাইলাম, তার মধ্যে একটা হচ্ছে ফেট, এবং সর্বশেষে এসে একটা কথা বলে সেটা হচ্ছে যে কোইন্সিডেন্স। হ্যাঁ, তো হচ্ছে যে আমার কেন জানি মনে হয় উনি আমাদেরকে একটা বিষয়ে, যেটা আমি বুঝতে পারলাম যে মেসেজটা দিতে চাইলো, সেটা হচ্ছে যে আমরা যে ভেঙে পড়তেছি এবং হচ্ছে যে একটা সার্টেন পয়েন্টে গিয়ে আমাদের মনে হয় যে না, লাইফের কিছু হচ্ছে না, হবেই না, কোনোভাবে কোনো কিছু হবে না, বাট ইউ নেভার নো সামনে কি আছে। এটা হচ্ছে যে টম খুব বেশি বিশ্বাস করতো যে ফেট, লাভ অ্যান্ড সামথিং, বাট হচ্ছে যে আলটিমেটলি যে এই জিনিসটা কিভাবে হিট করবে, এবং এটা আমরা হচ্ছে টম আর সামারের লাস্ট কনভারসেশনেও বুঝতে পারি যে সামারকে টম জিজ্ঞেস করলো যে তুমি তো বলেছিলে যে তুমি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কিছুই চাচ্ছ না, তুমি এখন একজনের ওয়াইফ, মানে এটা কিভাবে হইলো? তো সামার একটা উত্তর দিল যে একটা সকালে আমি ঘুম থেকে উঠলাম অ্যান্ড আমি জানতাম, আই নিউ। হ্যাঁ, আই নিউ। এই জিনিসটা না একদম শুরুর দিকে একটা লাইন ছিল যে তখন টম মানে এই কথাটা বললো যে একদিন সকালে উঠবো অ্যান্ড আই উইল ফিল ডিফারেন্ট। হ্যাঁ, আই উইল ফিল ডিফারেন্ট। তো আমার কেন জানি মনে হয় যে এই যে ব্যাপারটা, যে জিনিস আমাদের সম্পর্কগুলো কিভাবে কাজ করবে কিংবা আমরা কিভাবে এই জিনিসটা নিয়ে আগাবো, এই জিনিসটা খুবই কমপ্লিকেটেড। অ্যান্ড হচ্ছে যে আমার কেন জানি মনে হয় হোপলেস হইতে না করলো, অ্যান্ড কপাল, তাকদির, যেটা আমরা ইসলামিক্যালি বলি তাকদির কিংবা রিজিক, এই জিনিসটার উপর একটা ভরসা রাখার একটা পয়েন্ট ছিল যে লাইফে কি হবে, কালকে কি হবে, কিংবা 5 মিনিট পর কী হবে আমি কিন্তু জানি না। সো আরেকটা বিষয়, জিনিসটা হচ্ছে যে মানে আমার এই জিনিসটা আমি বাসেও দেখছিলাম আসার সময়, তখন আমার মনে হলো যে মানে দেখো 500 Days Summer-এর প্রথম হয়তো আমরা যদি মাসের হিসাব করি, ওদের প্রথম 300 দিনের মতন হয়তো ভালো গেল, দুজনের ভিতরে সব কিছু ঘটছিল, কিন্তু তারপর আস্তে আস্তে বিষয়গুলো কি মানে খারাপের দিকে যাচ্ছিল। তো যখন ও দুঃখটা পেল, ভালোবাসা হলো কিংবা যাই হোক ওটা বাদ দাও টমের, কিন্তু যখন সে কষ্টটা পাচ্ছে, প্রথমে সে ডিনায়ালে ছিল যে না 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 এরকম কিছু হবে না, তারপরে একটা পর্যায়ে ছিল যে সে অ্যাকসেপ্ট করছে এবং সে ভেঙে পড়ছে। তখন আই হেট সামার টাইপের একটা পজিশন, যেখানে সে বলতো আই লাভ হার স্মাইল, আই লাভ হার নিজ, সব কিছু ভালো লাগতেছে। এরপর আসলো আই হেট সামার, আমি সামারকে দুই চোখে দেখতে পারি না। এরপর একটা পর্যায়ে আসলো রেজলিউশন টাইপের, যে আস্তে আস্তে নিজের সাথে সে সেটেল ডাউন করা শুরু করলো যে ঠিক আছে আমি আমার মতন করে একটু গুছায় নিই। তো আমার কেন জানি মনে হলো এটা হচ্ছে যে আমাদের জীবনের ট্রানজিশনগুলো দেখাচ্ছে, যে কোনো কষ্ট আসলে আমরা বলি না টাইম হিলস, আমার মনে হয় ওই মেসেজটা দিল যে টাইম হিলস, জাস্ট তুমি নিজেকে একটু সময় দাও। একটা জিনিস এখন যতটুকু বেশি খারাপ মনে হচ্ছে, 2 দিন পরে গিয়ে হয়তো ওই জিনিসটা ওইভাবে আর তীব্র থাকবে না। আমি এটাও বলি টাইম হিলস বাট স্কার রিমেইনস। হ্যাঁ, স্কার কখনো যায় না, স্কার কখনো যায় না, এটা যেমন সত্য, স্কার হালকা হয়ে যায় এটাও সত্য। আমার স্কার যাওয়ার দরকার নেই, আমার মনে হয় আমার জীবনে ভালো মন্দ খারাপ বা যেটাই হচ্ছে ইটস এ লেসন। সো আমি কেন ভুলে যাব? তুমি আমাকে আজকে একটা গালি দিছো, সেটা আমি কেন কালকে ভুলে যাব? আমি তোমার সাথে সম্পর্কটা ভালো করে ফেলতে পারি, বাট ভুলে কেন যাব? তো টমের ক্ষেত্রে যেটা হলো, ও শিখলো সামার থেকে, কিন্তু অনেক কিছু শিখছে। যেমন ও নিজের প্যাশনের প্রতি পরবর্তীতে
গ্রিটিংসের এই কাজটা ছেড়ে কি সে আর্কিটেক্টের জন্য ট্রাই করা শুরু করলো। সামার কিন্তু লাস্ট একটা ওর পার্টিতে বললো যে ও চাইলে অনেক ভালো একজন আর্কিটেক্ট হতে পারবে, কিংবা সামার ওকে অনেক ইন্সপায়ার করেছে, যেমন হাতে এই জায়গাতে ছবি আঁকতে দিল যে তুমি মানে ও বলছিল আমার পেপার নেই, তুমি আমার এখানে ট্যাটু আঁকো, সমস্যা নেই। সামার কিন্তু ওর লাইফে কিছু কিছু পয়েন্ট ইন্সপিরেশনাল একটা পয়েন্ট ছিল যে আচ্ছা ঠিক আছে আমরা এভাবে আগাতে পারি। আর যদি আরও বেসিক কিছু বলি, 500 ডেজ অফ সামার আমাদের ইউথ ভার্সেস আমাদের ম্যাচিওর লাইফ, এই দুইটার কন্ট্রাস্ট দেখিয়েছে। সো ইয়া, দ্যাটস ইট। শিরোপা খুব চমৎকার করে বললো। আমি এখানে কয়েকটা জিনিস একটু যুক্ত করতে চাই। আমি ওর সাথে ও যেগুলো বলছে আমি মোরালেস আমিও এগুলোই আমার মাথায় আসছে, এর সাথে বাইরে যে জিনিসগুলো আছে এগুলো বলবো, সাথে ওগুলো কমপ্লিমেন্ট করব। আমার 500 ডেজ অফ সামার দেখে প্রথমে যেটা মনে হয়েছে যে একটা মানুষের জীবনের সবগুলো দিন সিগনিফিকেন্ট না। মানে আমাদের মানে এটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হইতে পারে, আমাদের ফ্রেন্ডশিপ বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হইতে পারে যে আমাদের একটা সম্পর্কের থাকাকালীন সবগুলো দিন আমাদের সিগনিফিকেন্ট না, কিছু কিছু দিন সিগনিফিকেন্ট, যেটা হচ্ছে উই রিমেম্বার, মানে আমরা কিছু কিছু দিন মনে রাখি, এটা একটা দিক। আর আরেকটা দিক যেটা শিরোপা বলতেছিল যে শেষ সিন আমাদের ফেট আর হচ্ছে কোইন্সিডেন্সের যে ব্যাপারটা, এটা আমি একটু অন্যভাবে বলতে চাই। দেখেন, মানে আমি যদি সামারের দিকটা হচ্ছে দিক থেকে বলি, তাহলে সামার যে ওর শেষ দিকে হচ্ছে যে পার্কে যে ওদের যে কথোপকথনটা হচ্ছিল, ওখানে কিন্তু সামার বলতেছিল যে তুমি সব বিষয়ে ঠিক ছিলা, শুধু আমার বিষয়ে হচ্ছে ভুল ছিলা। এবং ও হচ্ছে সামার এখানে আরও বলতেছিল যে আমি ওই কফি শপে ছিলাম এবং হঠাৎ করে একজন এসে আমাকে প্রপোজ করলো এবং আমি হা করে দিলাম। তো মানে এটা হচ্ছে ও এর সাথে আরও কমপ্লিমেন্ট করলো কি হইতো যদি, মানে এখানে হচ্ছে টম বলতেছিল যে ফেট আর হচ্ছে কোইন্সিডেন্সের কথা, তারপরে সামার বলতেছিল যে আমি যদি ওই দিন আমি সিনেমা দেখতে যেতাম কফি শপে না যেয়ে, বা আমি যদি অন্য কিছু করতাম তাইলে কি হইতো। মানে সামার এখানে বুঝাইতে চাইছে যে ফেটের দিকটা বুঝাইতে চাইছে, অথচ টম শেষ যে দৃশ্যে যে তার হচ্ছে অটমের সাথে যে কথোপকথনের যে দৃশ্য, ওখানে হচ্ছে টম বলে নাই, কিন্তু হচ্ছে যে ন্যারেট করতেছিল যে ভয়েসটা, ও বলতেছিল কোইন্সিডেন্স, মানে হট টম হ্যাজ মানে লার্ন ইজ কোইন্সিডেন্স। তো হ্যাঁ, কসমিক একটা সিগনিফিকেন্স। তো এইখানে হচ্ছে সামারের দিকটাতে আমরা দেখলে ও হচ্ছে ফেটকে দেখতেছে, একই সাথে হচ্ছে টম দেখতেছে হচ্ছে কোইন্সিডেন্স, এবং এটা আমার মনে হয়েছে। আর আরেকটা জিনিস সবচেয়ে বেশি যেটা আমার মনে হয়েছিল যে এটা হয়, আমরা পুরো সিনেমায় কিন্তু কখনো দেখি নাই যে টম হচ্ছে সামারকে প্রপোজ করছে বা বলছে যে উইল ইউ ম্যারি মি, বলে নাই। কিন্তু সে একটা জাস্ট একটা মানে সব কিছু আমরা দেখতেছি যে সামারই করতেছে, বলছে যে তুমি আমার সাথে কফি খাইতে যাবা বা সিনেমা দেখতে যাবা, মানে সব কিছু সে জিজ্ঞেস করতেছে। অথচ টমকে আমরা কখনো দেখি নাই যে আই লাভ ইউ বা হচ্ছে উইল ইউ ম্যারি মি বা প্রপোজ, যেটা নিচ থেকে যে একটা সম্পর্কের শুরুর যে দিকটা ইঙ্গিত দেয়, এটা কিন্তু কখনোই আমি পুরো সিনেমা জুড়ে আমি দেখি নাই। সে সবসময় দ্বিধা বিভক্ত, মানে সামার যে তার সাথে এগুলো করতেছে, ও আসলে এই সম্পর্কে ডিফাইন করতে পারতেছে না। ইভেন এটা নিয়ে তাদের সাথে ঝগড়া হয়েছিল, এবং মানে ওই রাতে আবার আসছিল। তো এটা আমি দেখছি যে মানে আমার মনে হয়েছে যে এরকম একটা মেসেজ ছিল যে তুমি যদি কাউকে ভালোবাসো বা কোনো একটা সম্পর্কের দিকে যাইতে চাও, তো ইউ মাস্ট অ্যাপ্রোচ, তোমাকে অ্যাপ্রোচটা করতে হবে। যে তুমি রিজেক্ট হও আর না হও সেটা পরের বিষয়, কিন্তু ইউ মাস্ট সে দ্যাট যে আই লাভ ইউ বা হচ্ছে উইল ইউ ম্যারি মি, বা এই ধরনের হচ্ছে যে অ্যাপ্রোচটা তোমাকে শুরুতেই করতে হবে। এটা একটা দিক। আমার সব মানে সিনেমা দেখলে তো বারবার দেখতে গেলে অনেকগুলো জিনিস নজর আছে, কিন্তু ফার্স্ট গ্লান্সে আমি তো একবার ওটা দেখার পরে আমার মাথা পুরো ধরে গেছিলো। তো আমি কয়েকবার দেখছি, তারপরে হচ্ছে ওই পরিচালকে আরও সিনেমা দেখছি আমি বোঝার জন্য জাস্ট। তো আমি প্রথম দেখার পরে আমার এটাই মাথায়, মানে তুমি যদি কোনো সম্পর্কে যাইতে চাও, তো ইউ মাস্ট অ্যাপ্রোচ। তো এইটা আমার হচ্ছে মানে প্রথমবার দেখার পরে লার্নিং ছিল এটা। তাহলে হচ্ছে আমি একটু যদি বলি, তাহলে প্রথম হচ্ছে আমাদের সবগুলো দিন সিগনিফিকেন্ট না যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, এবং দ্বিতীয় হচ্ছে ফেট আর কোইন্সিডেন্স, এটা হচ্ছে সমান্তরালি কোএক্সিস্ট করে, এটাকে আমাদের ডিনাই করার কোনো নাই। জাস্ট ফেট আর জাস্ট কোইন্সিডেন্স এরকম বলে কিছু নাই, সব কিছু একসাথে এক্সিস্ট করে। এবং কোনো সময় আমাদের হচ্ছে ফেটকে মানে মনে হয় যে এটা ফেট, কোনো সময় মনে হয় যে এটা হচ্ছে কোইন্সিডেন্স। এটা হচ্ছে আমার ডাইনিং। সবগুলো দিন সিগনিফিকেন্ট নাই, যে পয়েন্টটা বলে এটা খুবই ভালো বলছে। সবগুলো দিন সিগনিফিকেন্ট না, সবগুলো ঘটনাও সিগনিফিকেন্ট না। টমের যে ছোট বোন ছিল, ও যখন টম খুবই হতাশ
চাকরি ছেড়ে দিল কিংবা সামারের সাথেও কোনো কথা নাই, তখন টমের বোন ওকে একটা বিষয়, তুমি খেয়াল করছো কিনা আমি জানি না, হ্যাঁ ওকে বলছে যে যে তুমি খালি ভালো দিকগুলোই মনে করতেছো, সব দিন কিন্তু ভালো যায় নাই। এরপর কিন্তু দেখানো হলো সিনেমার একটা পার্টে যেখানে সামার ওর সাথে একটু রুড ছিল, হ্যাঁ, কিংবা ও যেভাবে অ্যাপ্রোচ করতেছিল সামার ওইভাবে রিয়্যাক্ট করে না, এই জিনিসটা। আর সামারের ক্ষেত্রে তুমি যেটা বললে যে সামারকে কখনো অ্যাপ্রোচ করে না, ইটস ট্রু। এটা হয়তো সামারের দিক থেকেও প্রথম দিকে বলা ছিল যে হ্যাঁ আমি কিন্তু ক্যাজুয়াল রাখতেছি, তুমি কিন্তু ইয়া করো না। আবার সামারের তুমি যদি আমি সামারকে এখানে একটা ব্লেমিং গেম আসতে পারে যে সামার জেনে শুনে একটা মন ভাঙলো, ব্লেমিং গেম প্রথমে ডিনায়াল যে ক্যাজুয়াল আগে বলে দিল, হ্যাঁ উই আর জাস্ট ফ্রেন্ড, আমি বয়ফ্রেন্ড চাই না, ক্লিয়ার বলছে। হ্যাঁ, এছাড়া যদি তুমি আরেকটা পয়েন্ট খেয়াল করো, সামার হচ্ছে যে টমকে হাইয়েস্ট বলছে আই লাইক ইউ। এটা তো আমি আরবো, এই আমার প্রশ্ন সবকিছু রেডি করা আছে। হ্যাঁ, আই লাইক ইউ, এখন আই লাইক ইউ আমিও এটা নিয়ে একটা বিস্তার আলোচনা দিতে পারি। লাইক অ্যান্ড লাভ, হ্যাঁ অনেক লাইক অ্যান্ড লাভ। দেখো আমার অনেক ভালো লাগে, আমি এটা বলি যে আই লাইক সামওয়ান দি মোস্ট আর আই লাভ সামওয়ান, এটার মধ্যে জাস্ট একটা থিন লাইন আছে, ঠিক আছে? সো হ্যাঁ, অনেক ভালোবাসা আর মানে অনেক ভালো লাগা আর ভালোবাসার মধ্যে খুবই পার্থক্যটা খুবই কম, যেটা আমরা নিজেরাও রিয়েলাইজ করতে পারি না। কিন্তু সামার কিন্তু কখনো বলে নাই যে আই লাভ ইউ। এবং হচ্ছে যে তুমি যে জিনিসটা ভালো বললা যে টম কখনো অ্যাপ্রোচ করে নাই, সামারকে এটা অ্যাপ্রোচ করে না। একটা সিন ছিল যেখানে একটা বিয়ের মুভিতে, হ্যাঁ, দেখে সামার কান্না করতেছিল, টম কিন্তু বুঝে নাই। ওই সিনের পরে আমরা দেখি যে তার হচ্ছে বিয়ে, মানে ও বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলে, মানে ওই সিনটা হ্যাঁ হ্যাঁ পরে ও বিয়ের সিদ্ধান্ত। এটার আমার কেন জানি মনে হলো সামার ছোটবেলা থেকে কোনো ভালো রিলেশনশিপে ছিল না, ওর মা বাবার একটা ব্যাপার বলেছিল ওর কাছে কোথাও, আমি তো মেয়ে, আমরা মুখে যতই বলে হবে না, না না, কোথাও না কোথাও কোনো একটা পয়েন্টে গিয়ে আমরাও খুঁজি যে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, উই নিড সামওয়ান, একটু সেটেল ডাউন করি, একটু শান্তভাবে থাকি, আর কত উঠছি তো আর ভালো লাগতেছে না, একটু ঘরকুনো হই, কিংবা হচ্ছে যে একটা মানুষের সাথে থাকি যে আমাকে ভ্যালিউ করে। হ্যাঁ, তো টম অফকোর্স সামারকে অনেক এফোর্ট দিছে, বাট অ্যাট দ্য সেম টাইম টম হচ্ছে যে সামারকে যে জিনিসটা, মানে টমের ক্ষেত্রে আমি দেখছি যে টম খুব ভালোবাসতো, বাট এই জিনিসটা না অনেক ক্ষেত্রে হচ্ছে যে অনেক কেওটিক ছিল, এটা করতেছে ওটা করতেছে হ্যান করতেছে তেন করতেছে। এটা খুবই থ্রিলিং, আমি যদি বলি স্পাইস আপ করা রিলেশনশিপকে, কিংবা খুবই মজার, হ্যাঁ খুবই মজার, কিন্তু ওই যে পিসটা কিন্তু ছিল না, যেটা কিন্তু সামারের চোখে তুমি লাস্টের দিকে ওর হাজবেন্ডের জন্য দেখছো যে ও একটা পিস পাইছে, ও খুব পিসফুল হয়ে গেল সামার, ঠিক আছে? তো হ্যাঁ, এই জিনিসগুলো আমার চোখে পড়লো। আর ওই যে টমের বোনের কথাগুলো আমার খুবই ভালো লাগে। টমের বোন হচ্ছে যে কিন্তু ওকে প্রথমে বলে যে বলো আগে বলো, ও টম যখন ভাঙতেছিল বলছিল যে তুমি কিভাবে হেল্প করবা, রাখো বলো। হ্যাঁ, টমের বোন কিন্তু খুবই স্মার্ট একটা মেয়ে। ইভেন টমের বোন কিন্তু টমকে বলছিল যে ইউ শুড অ্যাপ্রোচ, ইউ শুড সে হোয়াট ইউ ওয়ান্ট টু সে, বাট ও তো বলে না। শেষে ওই যে বাস্কেটবল গ্রাউন্ডেও বলতেছিল যে আই থিংক তুমি মনে করো যে তোমার জন্য ওই পারফেক্ট ছিল, কিন্তু ছোট বোন বলতেছে আমার জন্য এটা মনে হয় না যে ও তোমার জন্য পারফেক্ট ছিল, তোমাকে সামনে আগানো উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওর ছোট বোনের কথাগুলোর ওই যে পারফেক্ট ছিল, এই কথাটা বলার পরে ও বলল যে কারণ তুমি শুধু ভালো দিনগুলো মনে রাখতেছো, তুমি খারাপ দিনগুলো মনে রাখতেছো না। সো আমার ক্ষেত্রে মনে হয়েছে কোথাও না কোথাও টমের বোন ওয়াজ কোয়াইট ম্যাচিওর দেন টম। হ্যাঁ, ওর রিলেশনশিপের ডায়নামিক্সগুলো খুব ভালো বুঝতো। টম কিন্তু ইনফ্যাচুয়েটেড ছিল, তুমি মানো আর না মানো। ও একটা জিনিস দেখে সামার ওকে হাই বলছে, এটা দেখে আল্লাহ শেষ। ওই যে মানে আমাদের কিছু মিম দেখি না, একটা ছেলেকে একটা মেয়ে র্যান্ডমলি জিজ্ঞেস করছে ভাই এই অ্যাড্রেসটা কোথায়, সে তার ফ্রেন্ডকে গিয়ে বলতেছে জানো সো তো আমাকে আজকে আমার বাসার অ্যাড্রেস চাইছে, এই টাইপের। টম কিন্তু খুবই ইনফ্যাচুয়েটেড ছিল, সামার ওকে চিনে না জানে না, ও চাচ্ছে সামার ওর জন্য একেবারে মরে যাবে, বাট না, এটা হয় না। এবং সামার কিন্তু এখানে স্টোরি টেলার শুরুর দিকে বলছিল যে টম যে সামারকে পাইছে এটা হচ্ছে টমের একটা কিসমত, কারণ সামার হচ্ছে যে নোটিসেবল একটা মেয়ে, ও যেখানে যায় ওর পার্সোনালিটিটা এত ভালো যে সবাই ওকে নোটিস করে। তো শিরোপা বলছে অনেক গুছায় চমৎকার করে বলছে। আমি এখানে আরও কয়েকটা জিনিস অ্যাড করতে চাইবো যে আমি আসলে কি আরও আবিষ্কার করছি। ওখানে শিরোপা বলতেছিল যে ওর ছোট বোনের কথা বলতেছিল, আমি ওর ছোট বোন আর হচ্ছে ওর যে একটা বন্ধু ছিল এই দুইটাকে মিলাই দেখতে চাই। দেখেন আমি আসলে মানে আমার মাথায় কেন এগুলো চলে আমি জানি না, মানে আমি নিজের সাথে অনেক বেশি কথা বলি,
মানে আমি সবসময় নিজের সাথে কথা বলতে চাই। আমি দেখছি, আমি সেদিন আমাকে একজন বলছে যে যে কোনো সম্পর্কের পিছনে অনেক সময় দিতে হয়, এটা নিয়ে আমি চিন্তা করতেছিলাম এবং লিখছি কিছু। তো দেখলাম যে আমি আমার 90% সময় আমি নিজের পিছনে খরচ করি, বা 10% যা থাকে এইগুলো এদিক ওদিক যায়, মানে প্রচুর। মানে আমি নিজে চিন্তা করে অবাক হয়ে গেছি, ভাই এত সময় আমার নিজের পিছনে যাই। এবং আমার সবসময় হচ্ছে সেলফ টকে চলে যায়, মানে আমি নিজের সাথে নিজে কথা বলতেছি। আমি ফেসবুকে অনেক সময় অনেক ছোটো ছোটো জিনিস লিখি এবং অনেকে মনে করে যে আমি প্রেমিকাকে উদ্দেশ্য করে লিখতেছি। ভাই না, আসলে আমার ওটা হচ্ছে মানে অন কাইন্ড অফ সেলফ টক, মানে আমি নিজের সাথে নিজে কথা বলতেছি এরকম আর কি। তো ওই সিনেমাটা দেখার ক্ষেত্রে আমার নিজের প্রভাব পড়ছে নাকি পরিচালক এটা বোঝাইতে চাইছে আমি জানি না, তারপরও আমি বলতেছি যে তুমি বলতেছিলে যে ওর ছোটো বোনটা অনেক ম্যাচিওর, আর হচ্ছে ওর বন্ধুটা হচ্ছে একেবারে তেনামেনা, মানে কি বলে খুবই ওই যেটা সবসময় মানে খেয়ে পাবে যে হচ্ছে একবারে মাতাল হয়ে যায়, যেটা হ্যাঁ অফিস কলিগ, এবং যা আসে সেটা বলে দেয়। তো আমার মনে হয়েছে যে এখানে পরিচালক মানে টমের দুইটা ক্যারেক্টারকে ডিফাইন করার চেষ্টা করছে। মানে একটা মানুষের মধ্যে অনেকগুলো শেড থাকে না, যে সে তার মধ্যে একটা খুবই ম্যাচিউর শেড থাকে বা একটা একেবারে ইম্যাচিউর শেড থাকে। আমার কেন যেন মনে হচ্ছিল যে পরিচালক এখানে হচ্ছে ওই বাচ্চাটাকে দিয়ে টমের একটা হচ্ছে হায়ার সেলফ বা নিজের একটা মানে ম্যাচিউর ইমেজকে রিপ্রেজেন্ট করতেছিল, এবং হচ্ছে বন্ধুকে দিয়ে ওর নিজের একটা হচ্ছে একদম সাদামাটা বা একেবারে সিম্পল, মানে যা চিন্তা করে তাই বলে দেয়, একটা হচ্ছে ওরকম একটা রিপ্রেজেন্ট করতেছিল। এবং এদের মধ্যে যে কত কনভারসেশনগুলা, এগুলো আসলে অন কাইন্ড অফ আমার মনে হয় যে সেলফের মানে তবে নিজের সাথে নিজের, যদিও সিনেমাকে ওভাবে রিপ্রেজেন্ট করা যায় না, তো এভাবে রিপ্রেজেন্ট করছে, এটা একটা দিক। আমার মনে হচ্ছে যে পরিচালক এখানে এটা একটা বলতে চাইছে। আর আরেকটা তুমি যেটা বলতেছিলা যে লাইক অ্যান্ড লাভ, আমি হচ্ছে এটাও আমি দেখতে যে নোট করছিলাম, বেশ অনেক নোট করছি, যদিও ভুলে গেছি। এটা একটা মনে আসছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইক অ্যান্ড লাভ। মানে আমি আসলে কিছু কিছু মুভি দেখি জাস্ট টু নো হোয়াট ইজ লাভ। যেরকম আমি 2025 সালে এসে দুইটা সিনেমা দেখলাম, একটা হচ্ছে যে সুজিত সরকার পরিচালিত আই ওয়ান্ট টু টক, আর হচ্ছে অনুরাগ কাশ্যপের হচ্ছে মানমার্জিয়া। মানে দুইটা ভিন্ন জনরার, কিন্তু মানমার্জিয়া দেখার পরে আমার মাথাটা এখনও ব্ল্যাঙ্ক হয়ে আছে। মানে 4-5 দিন যে মাথায় দিয়ে কী চলতেছে এটা আমি বুঝতেছি না, কারণ আমি এখনও ওটা মানে পুরোপুরি ধরতে পারতেছি না। যদিও আমার আর কয়েকবার দেখতে হবে। আমি যেটা বলতেছিলাম যে আমি 90% নিজের সাথে সময় দিই, এবং বাকি যে সময় তার মধ্যে আমার আম্মার সাথে আমার বেশি কথা হয়। আম্মুর সাথে প্রতিদিন নিয়ম করে সন্ধ্যার পরে কথা না বলতে পারলে আমার হচ্ছে মাথাটা ঠিকভাবে ফাংশন করে না। আমি এই গত 4-5 দিন আম্মুর সাথে কথা হয় না, কারণ আমার ছোটো বোন হচ্ছে বড় বোনের বাসায় গেছিলো, মোবাইলটা নিয়ে গেছিলো, তো যার কারণে আম্মুর সাথে কথোপকথন ওইভাবে হয় নাই। তার মানে প্রচুর ডিস্টার্ব আছি, এবং সিনেমাটা দেখার পরে এবং আম্মুর সাথে কথা নাও মিলে প্রচুর মেন্টালি ডিস্টার্ব। হ্যাঁ, তো মানমার্জিয়া দেখার পরে এখানে হচ্ছে ওরা, দেখছো তুমি মানমার্জিয়াটা দেখো, ওখানে 3টা দিক, মানে ভিকি কৌশল, অভিষেক বচ্চন, আর হচ্ছে আমাদের কি বলে শাহরুখ খানের একটা মুভি আসছে যা মানে ডাঙ্কি মুভির যে নায়িকা, আমার নামটা মনে নেই, তাপসী পান্নু। ওনাদের 3টা ডাইমেনশন। একটা হচ্ছে ভিকি কৌশল আর ওর মধ্যে খুবই সম্পর্ক, মানে খুবই প্রেমের সম্পর্ক, এবং তারা ফিজিক্যালি বেশ ইন্টিমেটেড। এইটার পরে একটা পর্যায়ে এসে তাপসীর সাথে হ্যাঁ অভিষেক বচ্চনের বিয়ে হয়, এবং এই ওদের মধ্যে যে মানে ভালোবাসার যে সম্পর্ক গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্ট, এইটা দেখে মানে পুরা আমার মনে হচ্ছে যে ভাই এটাই তো আমি। মানে প্রত্যেকের কাছে তো একটা ভালোবাসার একটা প্রেমের একটা আলাদা সংজ্ঞা থাকে। তো আমার কাছে মনে হচ্ছিল মানে আমার কাছে প্রত্যেকটা সম্পর্কের এসেন্স হচ্ছে, এক হচ্ছে টাইম, 2 হচ্ছে কেয়ার। আমি সময় দিতে পারতেছি না, আমি কেয়ার করতেছি না, মানে আমি তার সাথে নাই। হ্যাঁ, মানে ছোট কেয়ার, মানে আমি এগুলো খুবই নোটিস করি। যেরকম দেখে আমি যে ভিডিওগুলো করতেছি, আমার একটা ভাই আমার খুবই ভালো সম্পর্ক, সে আমার ভিডিওটা দেখে একটা টেক্সট করছে যে ফারুক তুই যখন ভিডিও করিস এই পা নাচাস, এটা কিন্তু খারাপ দেখে, এটা জাস্ট করিস না। এইটুকু যে কেয়ার। বা আমি হচ্ছে আরেকটা উদাহরণ দিই, যে আমার পরীক্ষা চলতেছে, 2টা পরীক্ষা হয়ে গেছে, এবং 3য় পরীক্ষার সময় আমি একজনের সাথে দেখা হয়েছে, সে আমার খুব কাছের একজন মানুষ, নাম না বলি বা হচ্ছে বলি, তার সাথে দেখা হয়েছে, আমি কথা বলে গেছি, কিন্তু তার সাথে ওইভাবে ভালোভাবে কথা হয়নি। তো তিনি আমাকে বা সে আমাকে হচ্ছে রাত 11টার দিকে কল করে বলছে ফারুক পরীক্ষা চলতেছে, সর্বোচ্চ ভালো যেভাবে করা যায় সেভাবে প্রস্তুতি নাও, পরীক্ষা দাও। এইটুকু কেয়ার। আমার আম্মুর সাথে কথা হইলে মানে পৃথিবীর একমাত্র মানুষ যে আমার মাইন্ড রিড করে ফেলে, জাস্ট কথা বলতেছি কিন্তু সে আমরা ধরে ফেলে যে মন মতো ঠিক আছে, সব কিছু ঠিকঠাক যাচ্ছে, মানে এইটুকু যে কেয়ার, জাস্ট এইটুকুই।
এইটুকু যে কেয়ার, মানে আমার কাছে ভালোবাসার অর্থ হচ্ছে এই জাস্ট কেয়ার। আমার সময় আমার সাথে ওইভাবে সময় হয় না, কিন্তু জাস্ট আমি যদি প্রতিদিন সন্ধ্যে 10 মিনিট কথা বলি, ওই 10 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম দেখা আমার কেয়ার করতেছে। তো ভালোবাসাটাকে আমি ওইভাবে ডিফাইন করি যে সে কে আমাকে কতটুকু কেয়ার করতেছে, কে আমাকে কতটুকু সময় দিচ্ছে। এটা তো মানমার্জিয়া দেখার সময় আমি ওইটাই দেখলাম যে যে মানে কীভাবে একটা ভালোবাসার সম্পর্ক গ্র্যাজুয়ালি ডেভেলপ করে। দেখো দুইটা তাদের কিন্তু আগে থেকে সম্পর্ক ছিল, তারপরেও তার সাথে নতুন করে যখন পরিচয় হইলো তখন তার মধ্যে সেলফ ইমপ্রুভমেন্ট হচ্ছে, তার যে ভালোবাসার যে সম্পর্ক বা তার যে সংজ্ঞা, এটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এবং লাস্ট মোমেন্ট এটা না দেখলে তুমি ঠিক ইমাজিন করতে পারবে না। মানে আমি খুব কম সিনেমায় আমাকে এরকম করে মানে একবারে পুরা মানে মাথা ঘুরাই দেয় বা মানে ব্লাঙ্ক করে দেয় এরকম। এই দুইটা সিনেমা দেখছি আমি, যদিও আরও কয়েক মানে 7-8টা সিনেমা ডাউনলোড করে রাখছি দেখবো বলে, কিন্তু আমি এই হ্যাংওভার থেকে এখনো বেরোতে পারি না, যার কারণে দেখতে পারতেছি না। হ্যাঁ, তার মানে খুবই মানে আমার কাছে মনে হয়েছে, যদিও সবার কাছে সেম ইমপ্রেশন হবে না, কারণ আমি এখন ডিফারেন্ট সিচুয়েশনের মধ্যে। এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে আমরা কোন সময় সিনেমাটা দেখতেছি, এটা আমাদের সিনেমার কীভাবে আমরা দেখতেছি এটাকে রিপ্রেজেন্ট করে। আমি আলোচনা থেকে সরে গেছি মনে হয়। ওই আমরা হচ্ছে লাইক অ্যান্ড লাভের কথা বলতেছি, ওখান থেকে লাভে আসছি। তো মানমার্জিয়া দেখে হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি একদম হচ্ছে লাভের ভালোবাসার যে সঙ্গে কোর মিনিং আমি ধারণ করি, জাস্ট কেয়ার, এইটা হচ্ছে ওটা ওখানে রিফ্লেক্ট হয়েছে। তো পুরো সিনেমাটাতে হচ্ছে ওরা বারবার বলতেছে যে আই লাইক ইউ, আই লাইক ইউ জাস্ট মাই ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড। কিন্তু সামারের দিক থেকে এটা ঠিক আছে, কিন্তু টমের দিক থেকে এটা তো ঠিক নাই। ও বেচারা প্রেমে পড়ে ভাই ভালোবেসে একেবারে পুরো তার সব শেষ, কিন্তু বেচারা বলতে পারতেছে না। সে একসময় জিজ্ঞেস করতেছে যে আমরা কিসের মধ্যে আছি, মানে সম্পর্কের যে একটা ডেফিনেশন, মানে এটা কি জাস্ট ফ্রেন্ডের সম্পর্ক নাকি ভালোবাসার সম্পর্ক নাকি কি, এটা সে বুঝতেছে না। সে তার কাছে জানতে চাচ্ছে এবং এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছে। তো এইটা হচ্ছে লাইক অ্যান্ড লাভ। আমি তো অনেকবার প্রেমে পড়ছি, এবং প্রেমের প্রথম বলি হচ্ছে আই লাইক ইউ, ভালোবাসা, আমি তো ভালোবাসি, এটা কিন্তু আমরা শুরুতে বলি না। মানে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে আমরা হচ্ছে লাইক দিয়ে শুরু করি, যে তারপরে কথোপকথন, তারপরে সময়ের সাথে সাথে বাস তারপরে যে বলি যে তোমার ভালোবাসি, বা যাই হোক এই পর্যন্ত খুব কম, কিন্তু এইভাবে আগাই। তো ওইটা আমার লাইক অ্যান্ড লাভের পার্থক্যটা আমি আসলে ওইভাবে ডিফাইন করতে পারি না যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাভ অ্যান্ড তাহলে আমি অনেকগুলো দিক বললাম। মানে একটা হচ্ছে সবগুলো সিগনিফিকেন্ট না, সবগুলো দিন আমাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সিগনিফিকেন্ট না, ঘটনাও সিগনিফিকেন্ট না। আর তারপরে হচ্ছে আমরা ভালো জিনিসটা বেশি মনে রাখি, জাস্ট মানে এটা আসলে কি সম্পর্কের ক্ষেত্রে যে সম্পর্কটা নিয়ে আমরা বেশি ইনফ্যাচুয়েটেড থাকি, আমরা সেই জিনিসটা ভালোটা মনে রাখি বেশি। নর্মালি আমাকে ফরিদ ওই দিন কেমনে আমার দিকে খারাপভাবে তাকাইছে কিংবা আমাকে কিভাবে গালি দিছে, এই জিনিসগুলো আমাদের মাথায় ঘুরে। ফরিদ যে আমার জন্য 10 দিন আমার জন্য যে এই কাজটা করছে এটা মনে থাকে না। আমি এটা যে আমরা হচ্ছে 10টা তার সাথে আমার খুব ভালো স্মৃতি আছে, দুইটা না ভাই, একটা খারাপ স্মৃতি হইলে আমরা 10টা ভুলে যাই। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা কি করি, এটাকে আসলে কি বলবো, টক্সিক অ্যাটাচমেন্ট বলে নাকি কি আমি জানি না, আমরা কিছু কিছু মানুষ কিন্তু আমাদেরকে 95% মানসিক যন্ত্রণা দেয়, 5% ভালো বাসে বা যেটাই করে। তো আমরা ওইটাকে বেশি ইম্পর্টেন্ট মনে করি, যেটা হচ্ছে যে হয়তো সামারের সাথে অবশ্যই অনেক ভালো। সামারের সাথে হচ্ছে যে আমাকে তুমি যদি টমের বিষয়টা বললো, এটা হচ্ছে যে ইনফ্যাচুয়েটেড। এখন লাভ আর লাইকের যদি বেসিক আমি কোনো পার্থক্য তোমাকে বলতে যাই, লাইক ব্যাপারটা অনেক বেশি লাইক, ঠিক আছে, অনেক বেশি লাইক ব্যাপারটা না, তুমি কিছুটা সেলফিশ, তুমি কোনো না কোনো পয়েন্টে সেলফিশ। আমরা যখন আমি যেটা মনে করি, আমি যখন কাউকে ভালোবাসি, আমার জীবনেও আসছে, অবাক হওয়ার কিছু নেই। তো আমি কখন বুঝছি যে আমি অনেক বেশি ভালোবাসি, সেটা হচ্ছে যে আমার কোনো কিছু করতে গেলে বিষয়টা আমি এভাবে চিন্তা করি না যে আচ্ছা এইটা করলে আমার কি হবে, আমার মাথায় আসে যে আমি যদি এটা করি ওর কি হবে। এটা কিন্তু আমাদের মাদের হয় যে এটা হচ্ছে যে সিনেমাটা ফ্রোজেনে ওলফ যে ক্যারেক্টারটা ছিল, ও বলছিল যে লাভ ইজ পুটিং সামওয়ানস এলসেস নিড বিফোর ইয়ার্স। তো হচ্ছে যে আমি ভালোবাসি, আমার কাছে বিষয়টা এভাবেই কাজ করে যে আমি যদি আমাদের নবীজির কথা বলি, সে আল্লাহর কাছে যায়, মেরাজের সময় আল্লাহর কাছে যায়, কি চাইলো, তার উম্মতদের কি
মানে কি বলবো ওর মধ্যে স্বার্থ বা তাদেরকে কিভাবে ভালো রাখা যায় এই জিনিসটা, এই যে এটাই তো ভালোবাসা। তুমি যে জিনিসটা বললে কেয়ার, হ্যাঁ এই যে কেয়ার জিনিসটা কি এমনি এমনি আসে? তুমি যদি নর্মালি সায়েন্টিফিক্যালি চিন্তা করো, এত বড় গ্যালাক্সির একটা পৃথিবী, এদ্দুর পৃথিবী, সেই এদ্দুর পৃথিবীতে তুমি তো ব্যাকটেরিয়ার চেয়ে ছোট একটা মানুষ, আমাকে কেন কেউ নোটিস করবে? আমি মনে করি আমাকে কেন কেউ নোটিস করবে? হু অ্যাম আই? দুনিয়াতে 7 বিলিয়ন না 8 বিলিয়ন মানুষ আছে, তার মধ্যে আমাকে কেন কেউ নোটিস করবে? এই যে কেনর পর যখন আমরা দেখি যে না সামওয়ান আমাকে কেউ নোটিস করতেছে, এবং এই জিনিসটা আমাদের প্যারেন্ট বা ভাই বোনের সম্পর্ক থেকে ডিফারেন্ট কেন? আমার ভাই আমাকে ভালোবাসে কজ সে আমার ভাই, আমার আম্মা ভালোবাসে, সে আমাকে জন্ম দিছে, বড় করছে, ওইটা চেয়ে তো সেলফলেস লাভ পৃথিবীতে কিছু হইতে পারে না। হ্যাঁ, বাট স্টিল এত কিছুর মধ্যে একটা মানুষ যে আমার রক্তের কেউ না, কোনো কিছুর কেউ না, বাট স্টিল আমাকে নোটিস করতেছে। সে আমাকে ফোন করে জিজ্ঞেস করতেছে যে তোমার এই জিনিসটা এভাবে ঠিক আছে কিনা, তুমি ওইটা ঠিকভাবে করতেছো কিনা। এর চেয়ে আমি বেশি কি চাইতে পারি একটা মানুষের কাছে? হ্যাঁ, তো এরপর যে হয় না, মারপিট লাগে না, এটা তো বলা যাবে না, অবশ্যই হবে, কিন্তু স্টিল এই যে এফোর্টটা দেওয়া, কেউ আমার জন্য এফোর্ট দিচ্ছে। আর তুমি আমাকে একটা কথা বললো, তুমি যে কাউকে ভালোবাসো, তুমি মুখে সারাদিন বললা, বাট তোমার অ্যাকশন কোনো কথা বলতেছে না, তাহলে কেমনে হবে? তো কেয়ার জিনিসটা কি? কেয়ার জিনিসটা হচ্ছে জাস্ট অ্যাকশন। হ্যাঁ, না আর তুমি যখন ট্রুলি কেয়ার করবা, সেটা তোমার অ্যাকশনে অটোমেটিকলি প্রকাশ পাবে। আমি আমার একটা ফ্রেন্ডকে দেখে বললাম, দোস্ত তোর কী হয়েছে? তোর চোখের নিচে কালি পড়ে গেছে, কিংবা দোস্ত তোর কী হয়েছে? চোখের দিকে তাকাইলে বলছি তোর কী হয়েছে। এই জিনিসটাই তো এক প্রকার ভালোবাসা না? যে আমি তো তোমার চোখের দিকে তাকাই বলছি না ফারুক তোমার কী হয়েছে, বিকজ আই এম নট আন্ডারস্ট্যান্ডিং, আমি চেষ্টাও করতেছি না। আমরা তখনই বুঝতে পারি যখন আমরা চেষ্টা করি, ওই মানুষটার প্রতি আসলে আমরা চেষ্টা করি। তুমি আমাকে একটা কথা বলো যে পৃথিবীতে এত কিছু এতভাবে ছড়ায় ছিটায় আছে, তুমি কি কখনো বোঝার চেষ্টা করছো যে চশমাটা ওখানে কেন আছে, ওইখানে কেন নেই? তুমি যখনই খেয়াল করা শুরু করবো, তখন তুমি জিনিসটাকে আস্তে আস্তে গোছানোর চেষ্টা করতেছো, ডেডিকেশন দিচ্ছ। এটাকে আমি কেয়ার হিসেবে ধরি। আর ভালোবাসার আর ভালো লাগার যে ব্যাপারটা, ভালো লাগার মানে পজিশনটা কিছুটা সেলফিশনেস কাজ করে, যে আমি একটু হলো আমার জন্য, আমার ওকে অনেক ভালো লাগে, আমার ওকে অনেক ভালো লাগতেছে, আমি ওর এই জিনিসটা দেখলে পাগল হয়ে যায়, ওর এটা ভাল লাগে, ও হাসলে ভাল লাগে, ও হাঁচি দিলে ভাল লাগে, ও হচ্ছে যে মানে কি বলবো, ও চুল নাচড়ালে ওকে আমার ভাল লাগতেছে। হ্যাঁ, আর আমার একজনকে ভালোবাসতেছি, ভালোবাসা জিনিসটা না আমার কাছে কেন মানে ভালো লাগাটা হচ্ছে যে কিছুটা তড়িঘড়ির ব্যাপার স্যাপার, যেটা টম আর সামারের ভিতরে ছিল। আর ভালোবাসার বিষয়টা কিছুটা হচ্ছে যে শান্ত। আমি যখন শান্ত হয়ে যাই একটা মানুষকে দেখলে, যে শেষ, আমার আর কিছু টেনশন আছে, সব কিছু আছে, বাট আই ফিল সেফ, আই ফিল হোম, আমার খুবই ভালো লাগতেছে। আমি মেন্টালি মনে হচ্ছে যে ঠিক আছে, আমি এখানে গেলে আমার এই দুনিয়াতে যা চলতেছে, এখানে যা চলতেছে, সব কেসগুলো আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, মিউট হয়ে যাচ্ছে। আমার কাছে ওই জিনিসটা হচ্ছে ভালোবাসা। এটা তুমি এই যে তুমি তোমার মার কথা বললা, বিকজ তুমি তাকে ভালোবাসো। তোমার বোনের কথা বললে, আমাদের পডকাস্টের আগে ওর বোনের কথা বলতেছিল, বিকজ তুমি তোমার আপুকে ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে। আমি আমার ভাইয়ের সাথে যত মারপিট হোক, যত যাই হোক, সেম আম্মুর সাথে যাই হোক না কেন, এই জিনিসগুলো তুমি আমাকে বলো, তোমাকে প্রতিদিন ফোন দিয়ে কে বলবে যে তুমি কোথায়, তুই সেফ আছিস কিনা, তুই খাইছিস কিনা, কে বলে? কেউ না, একদম কেউ বলবে না। এটা হচ্ছে যে আমি একটা গানেও শুনছিলাম যে মা তোমার মতন করে তো কেউ জিজ্ঞেস করেন, এটা হিন্দি একটা গান ছিল, আমার মনে নেই, যে তুমি যেরকম প্রতিদিন ফোন দিয়ে জিজ্ঞেস করো যে খাইছিস কিনা, ঘুমাইছিস কিনা, এটা তো কেউ জিজ্ঞেস করে না। হ্যাঁ, এই জিনিসগুলোই হচ্ছে যে ভালোবাসার এসেন্স। আর ভালো লাগাটা ইনফ্যাচুয়েটেড, আমি এটা অলওয়েজ বলি, ভালো লাগা হচ্ছে যে অনেক বেশি পরিমাণে হচ্ছে যে হরমোনাল ব্যাপার স্যাপার মাথার ভিতরে চলতেছে, ও আচ্ছা ওইটা করতেছে তাই ওকে আমার ভালো লাগছে, ওইটা করতেছে তাই ওকে আমার ভালো লাগছে। কিন্তু যখন তুমি ভালোবাসবা, কি যায় আসে ও কী করতেছে, ও এক্সিস্ট করতেছে, এটাই বেশি। ও যে আসে দুনিয়াতে, দ্যাটস এ ব্লেসিং ফর মি, এই টাইপের একটা ব্যাপার চলে আসে। সামারের ক্ষেত্রে আমি তোমাকে শুরুতে বললাম যে ও শান্ত হয়ে গেছে। আমি মনে করি এটা হয়তো আমার পার্সোনাল যে ভালোবাসলে, আমি যে মানুষটাকে ভালোবাসি তার সর্বপ্রধান এফেক্ট হবে যে আমার চোখে মুখে শান্তি চলে আসা। ইভেন হচ্ছে যে আমি বারবার ধর্মের কথা টানতেছি, কেউ পার্সোনালি নিয়েন না, আমাদের ধর্মেও বলছে যে তুমি বিয়ে করার আগে একটা মানুষের ভিতরে তার আখলাক বা সব কিছু দেখতে বলে, সবার আগে দেখতে বলে শান্তি, যে এই মানুষটাকে দেখলে আমার শান্তি লাগে কিনা। এরকম একটা দোয়াও আছে যে আল্লাহ আমাকে চোখ জুড়ানোর মতন স্ত্রী সন্তান দিবেন। চোখ জুড়ানো ব্যাপারটা কেন? দেখো, চোখ হচ্ছে আমাদের ব্রেনের সাথে কানেক্টেড। আমাদের চোখে যখন আরাম লাগে, আমাদের ব্রেন কিন্তু অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। যে মানুষটাকে দেখে তোমার মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, দিল গার্ডেন গার্ডেন,
সবকিছু ফুল হয়ে গেছে গা, সব ভালো। যা খারাপ ছিল একটা কদাকার জিনিসকে দেখে মনে হচ্ছে যে এটা তো কি কিউট। হ্যাঁ, ভালোবাসলে বলে না, ভালোবাসলে সবকিছু একেবারে রঙিন হয়ে যায়। তো বিষয়টা ওরকম যে ওর আসার পর আমি শান্ত হয়ে গেছি, দ্যাট মিনস আমি ওকে ভালোবাসি। আর ওর আসার পর আমার সব কিছু ভালো লাগতেছে, সব বাবলি বাবলি। সেটা হচ্ছে ভালোবাসার প্রথম পর্যায়ে। আমি বলতেছি না যে ওটা এক্সিস্ট করে না, ইম্পর্টেন্ট। আমার একটা মানুষকে ভালো না লাগলে আমি তাকে ভালো কেমনে বাসবো? অবশ্যই ভালো লাগতে হবে। এখন ভালো লাগার পর যে ফিলিংটা আসে সেটা হচ্ছে ভালোবাসা। টমের ক্ষেত্রে টম মেয়েটাকে ভালোবাসতো, ইটস ট্রু, কিন্তু মেয়েটার ক্ষেত্রে কিন্তু মেয়েটা পারে নাই। আর এই অপারগতাটা হচ্ছে যে ওর দোষের কিছু না, ও ক্লিয়ার ছিল। অ্যান্ড দেখো, ও যেই মানুষটার মানে কাছে গিয়ে শান্তি পাইছে, ও কিন্তু সেই মানুষটাকে ডিনাই করে নাই। টমকে ডিনাই, ও বলছে টমের কাছে যে ওই জিনিস মানে যেটা তোমার কাছে আমি পাচ্ছিলাম না সেটা আমি আমার হাজবেন্ডের কাছে পাইছি, এই টাইপের একটা পয়েন্ট ছিল। তো ওই লাস্ট কনভারসেশনেই ছিল। তো ও বলতেছিল যে আমি তোমার মানে ওর মধ্যে এমন কিছু দেখছি যার কারণে আমি শিওর হয়ে গেছি, কিন্তু ওই শিওরটা আমি তোমার মধ্যে, হ্যাঁ, তোমার কাছে হইতে পারে। এটা কিন্তু খুবই নর্মাল। আমরা অনেক সময় বলি না, ওর জন্য আমি এত কিছু করলাম, ও তাও থাকলো না। কিন্তু ওই যে ওই পোলাটা দেখ, ও কিন্তু ওই ওরে ধরে 3 বেলা পিড়ায়, তারপর ওই লোকের কাছে পড়ে আছে। এখন এটা ইললজিক্যাল, বাট অ্যাট এনি পয়েন্ট হয়তো ওই মানুষটা ওকে ওইভাবে হিট করতে পারছে, ওকে ওইভাবে গ্র্যাব করতে পারছে, যেটা হয়তো আমি পারি না, কেয়ার দিয়েও পারি না। আমরা যে কেয়ার দিয়ে সবসময় আটকায় রাখতে পারবো সব কিছু, এটা কিন্তু না। এটা হচ্ছে যে আমাদের হিউম্যান মাইন্ডের সবচেয়ে বড় বিষয় বলি, ওই যে থাকা সে এমনি থাকে, এটা আংশিক সত্য আংশিক ভুল, এমনি কেউই থাকে না। আবার যে যাওয়ার সে এমনিও চলে যায়। হ্যাঁ, যতই কেয়ার দাও চলে যায়। মানে বিষয়টা হচ্ছে যে আংশিক সত্য, 50-50 আর কি। তোমার কেয়ারও দিতে হবে, এরপর যদি কেউ না থাকে, দ্যাটস ওর তেরা ঘাটা, মেরা কি ইসমে তেরা ঘাটা। তো এই আর কি। আর 500 Days of Summer-এর আমার যে জিনিসটা অনেক বেশি ভালো লাগে, নামকরণটা খুবই সুন্দর। নামকরণটা আমার খুবই ভালো লাগে, কারণ দেখো আমি লিটারেচারের স্টুডেন্ট বাই দ্য ওয়ে। তো আমি যদি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, তো আমাদের কবিতা বা গল্পগুলোতে সিজনটাকে কিংবা আবহাওয়ার সেটিংটাকে অনেক হাইলাইট করে। এবং বেসিক্যালি ইংলিশ লিটারেচার, হ্যাঁ, ইংলিশ বাংলাতেও হয়। তারপর হচ্ছে যে আমি রাশিয়ান লিটারেচার পড়লাম কিছু, ওইখানেও হয় যে আমার আশেপাশে ওয়েদার কি এটা আগে ব্যাখ্যা করে। এবং এই জিনিসটা আমাদের মানে দেখা যায় মেইন যে প্রোটাগনিস্ট থাকে তার লাইফের সাথে মিল রাখা হয়। যে এই সামারের ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো, শীত, তারপর স্প্রিং, উইন্টার, স্প্রিং, তারপর সামার আসতেছে। তো স্প্রিংয়ে হচ্ছে কি, আমি স্প্রিংটাকে আমি সবসময় বলি কৈশোর, এভরিথিং ইজ বিউটিফুল, সব কিছু একদম বাবলি বাবলি টাইপের গেল। সামারটা কি আসে জানো, মানে উত্তপ্ত, আমাদের ইউথ, হ্যাঁ, টান টান একটা ব্যাপার, ইউথ, আমাদের ইউথটাকে সামার রিপ্রেজেন্ট করে। এটা পার্সোনালি আমি ফিল করি যে ইউথটাকে সামার রিপ্রেজেন্ট করে, সব কিছু পিকে, সব কিছু একদম উত্তপ্ত, কিংবা হচ্ছে যে হরমোনের দিক থেকে পিকে আছে, সব কিছু একদম মারাত্মক একটা অবস্থা। যেটা করতেছি চাইলে ফেলিওর, চাইলে সাকসেস, এরকম একটা রেশিও থাকে। তারপর আসে অটাম, মানে এরপর আসে ম্যাচিউরিটি, যেটা আমরা প্রায় সময় বলি যে 30-এর পরে গিয়ে আমাদের জীবনে আসে, যে ভাই 30 এখন অনেক বাকি, আমরা এখনো সামার। হ্যাঁ, তো হচ্ছে আমার কাছে নামের মেটাফোরটা খুবই ভালো লাগছে, খুবই সুন্দর মেটাফোর দিছে। দেখো, টমের লাইফটা সামার যখন ছিল, টান টান উত্তেজনার একটা সময় ছিল। টমের লাইফে অটাম কখন আসছে, যখন সে শান্ত হয়ে গেছে, একটা শান্ত নদীর মতো, সে জানে সে কি করবে, কিংবা হচ্ছে যে একটা কি বলবো ম্যাচিউর একটা বটবৃক্ষের মতন ও লাইফে কি করতেছে ও জানে। লাইফের হতাশা আসলেও সে সেটা খুবই নর্মালি অ্যাকসেপ্ট করতেছে। এবং আমার কেন জানি মনে হলো যে যে ডিরেক্টর ছিলেন উনি হচ্ছে যে সামারকে দিয়ে আমাদের ইউথ, মানে এই পুরো ঘটনাটা দিয়ে আমাকে ইউথকে বুঝাইলো। এরপর দেখাইলো যে একটা ইউথের পর, একটা উত্তপ্ত গ্রীষ্মের পর একটা সুন্দর শরৎ আসে। তো আর আমাদের ঋতু অনুযায়ী তো শরৎটা খুব বেশি সিগনিফিকেন্ট না, কিন্তু ওদের ওখানে শরৎটা অনেক সিগনিফিকেন্ট। শরৎকে হচ্ছে যে মানে আমরা যেটা পড়ছি যে মানে সরি অটাম হচ্ছে যে রাইপনেস বলে। হ্যাঁ, রাইপনেসের টাইম মানে হচ্ছে যে পরিপক্কতা, তুমি বড় হচ্ছ, তুমি ম্যাচিওর হচ্ছ। ওদের তো 4টা বাংলা একটা শব্দ আছে, পরিপুষ্ট হওয়া। হ্যাঁ, পরিপুষ্ট হচ্ছ সব কিছুতে, তোমার ইমোশন বলো, সব কিছুতে। টম লাস্টে হচ্ছে যে ইমোশনালি বলো কিংবা লাইফে ক্যারিয়ারের দিক থেকে বলো, কিন্তু
পরিপক্ক হচ্ছিল, কারণ ওর কার্ডের যে ওটা ও চাইতো না, মন থেকে চাইতো না, কার্ডের যে কাজটা সে করতো সেটা সে করতেছিল এক প্রকার ঠেকা পড়ে টাইপের, পকেটে টাকা নেই, কাজ করতে হবে। এটা কিন্তু আমাদের ইউথের একটা বৈশিষ্ট্য। আমরা কত কিছু যে করি, এই যে বসে বসে এটা করতেছি, কেন করতেছি উই ডোন্ট নো, কোনো কারণে, বাট ইউ আর স্টিল ডুইং ইট। কিন্তু আমাকে যদি 30-এর পর কিংবা আমি যদি আমার আম্মাকে গিয়ে বলে এটা করবা, আমার আম্মার প্রথমে 15টা কোয়েশ্চেন থাকবে, কেন করব, করলে কি হবে, করার পর কি আমাকে টাকা দিবে, টাকা না দিলে আমার যায় লাভটা কি, কেন যাচ্ছি গাড়ি ভাড়া দিয়ে, আমার গাড়ি ভাড়াটা কি দেবে, এরকম 50 রকমের কোয়েশ্চেনের একটা সমারোহ থাকবে। আমার মাথায় কিন্তু এটা আসে না। আমাকে ফারুক বলছে, শিল্পা তুমি তো ওইটা নিয়ে একদম পোস্ট করছিলে, তুমি কি করবা, ওয়াই নট। আমাদের সামারটাই হচ্ছে যে এরকম, আমাদের জীবনে ইউথটা হচ্ছে এরকম, ওয়াই নট। হ্যাঁ, কিন্তু যখন আমরা এই যে আস্তে আস্তে, এই তো আমরা অলমোস্ট দুইজনই হচ্ছে যে 25-এর একদম কাছাকাছি আছে, 1-2 বছরের ডিফারেন্স 25 থেকে আমাদের জীবনের। তো দেখা যাবে কি যখন এই যে 25-এর কোঠাটা পার হবো আস্তে আস্তে, এখন আমি মেয়ে হিসেবে আমার ম্যাচুরিটি একটু ওর আগে আসতেছে। আমি যেটা বলতেছি ওটাও নাও হইতে পারে, নাও হয়তো, হ্যাঁ বলা যায় না। তো হচ্ছে যে দেখা যাচ্ছে কি এখন আমরা আস্তে আস্তে লাইফ নিয়ে সিরিয়াস হওয়া শুরু করছি, যেটা আমি 2 বছর আগেও ছিলাম না। 2 বছর আগে লাইক আমার জীবনে আমি যাচ্ছে দূর গেলেই হচ্ছে, এখন মনে হচ্ছে যে না, কিছু একটা করা উচিত ক্যারিয়ারে। হ্যাঁ, ক্যারিয়ারে করি কিংবা সম্পর্কতে করি, ভালোবাসাতে করি, বা সবকিছু একটা গোছায় আনার যে ব্যাপারটা। হ্যাঁ, তো অটাম হচ্ছে যে টমের জীবনে গোছানো পরিপক্কতা, রাইটনেসের একটা মানে সংজ্ঞা ছিল। ডিরেক্টরের এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আর একটা জিনিস খুবই 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 ভালো লাগছে, সেটা হচ্ছে যে গান। ও, আমি ওনার কাছে মানে আমাকে এই 500 Days of Summer হচ্ছে যে আজাদ ভাই, দিগ্বিজয় আজাদ, আমি উনি রাইটার বলা যায়, হালকা পাতলা লেখা, হালকা না ভালোই লেখে ভাই। তো আমি ওনার সাথে আমার কথাবার্তা হইতে ভালো। ভাই আমাকে একদিন বললো কি 500 Days of Summer দেখিস। ওনার কাছে তখন ভালো লাগে নাই লাগতে পারে, সবারকে ভালো লাগতে হবে এমন কিছু না। তো ভাই বললো বাট ওদের গানগুলো খুবই ভালো। উনি আমাকে তখন দ্য স্মিথস ব্যান্ডটা হচ্ছে যে সাজেস্ট করে, অ্যান্ড আমি তো হচ্ছে যে শুনি। তো আমাকে ফারুক বলার পর আমি মুভিটা যখন আরেকবার দেখছি, আমি প্রত্যেকটা গান নোটিস করার কারণে প্রত্যেকটা গান শুনছি। এটা আমার পার্সোনাল সাজেশন। সব গানগুলো, হ্যাঁ সবগুলা এটা পাবেন ইউটিউবে গেলে, যদি লেখেন সংস অফ 500 Days of Summer দেখবেন 15টা-16টা গানের একটা চলে আসবে। খুবই ভালো, প্রত্যেকটা গান খুবই সুন্দর, এবং সিলেকশনগুলো কিন্তু খুবই ভালো টাইমে করছে, কখন কোন মিউজিকটা দিবে, কোন গানের কোন অংশটা দিবে। যেমন আমি তোমাকে খুব একটা মজার কথা বলি, স্মিথসের একটা গান আছে, প্লিজ 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 একটা লাইন থাকে, হ্যাঁ, সো প্লিজ প্লিজ প্লিজ, এই টাইপের একটা ছিল। এটা কখন দিছিল জানো, যখন সামার হচ্ছে, ও চাচ্ছিল সামারের সাথে একটু কথাবার্তা বলবে, সামার টিং 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 করে শুরুর দিকে হেঁটে চলে যাচ্ছে, ওই গানের মিউজিকটা বাড়ায় দিচ্ছে যাতে সামার ওর সাথে কথা বলতে আসে। এটা স্মিথসের গান, এই কারণে স্মিথসের গান, সামার যেহেতু প্রথমে স্মিথসের গান শুনে ওর সাথে কথাবার্তা বলতেছিল। তো ইয়াটা কিন্তু খুব ভালো ছিল, সেটিংটা কিন্তু খুব ভালো ছিল। একটা মেয়ে চলে যাচ্ছে আর ও প্লিজ বলতেছে যে একটু কথা বলা যায়, ওর টাইপের একটা ব্যাপার। প্রত্যেকটা গানের আমি আরও শুনলাম, মানে খুবই ভালো। আর যদি আরেকটা কিছু নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কাস্ট খুবই ভালো হয়েছে। আমার সামারকে দেখে সামারই মনে হয়েছে, ওর চোখ, দ্য ওয়ে শি লুক, আর টম তো টম, মানে এলোমেলো টাইপের একটা ব্যাপার। সো গুড, আমার কাছে অনেক পছন্দের একটা মুভি। আর যদি অন্যভাবে ব্যাখ্যা করতে যাই তাহলে হচ্ছে যে অনেকের কাছে ইললজিক্যাল একটা মুভি। এখন আমি লজিক্যাল না, কারণ আমার সামার চলতেছে। তুমি বলো কিছু। যাই হোক, শিরোপা যেটা বললো আমি ওর সাথে মানে একমত। আমি আসলে কোনো মানে কি বলে মানে এমন কোনো দিক পাই না যেটা নিয়ে সমালোচনা করতে পারি, কারণ আমি যেটুকু দেখছি আমার ভালোই মনে হয়েছে, এবং যে কারণ যে দিকগুলোতে ওর জন্য ভালো মনে হয়েছে এগুলো অলরেডি বলে ফেলছে একরকম করে। ও গানগুলো নিয়ে বলতেছিল, গানগুলো নিয়ে আমি বলি নাই, গানগুলো মানে খুবই চমৎকার চমৎকার গান, এবং কোন সিচুয়েশনে কোন গানটা হচ্ছে চালু হচ্ছে বা দিচ্ছে, এটা হচ্ছে খুবই নোটিস করার বিষয়। যাই হোক, সব মিলে আমার সিনেমাটা নিয়ে একদম মানে গুড ইমপ্রেশন, নেগেটিভ কোনো ইমপ্রেশন নাই আর কি। আমরা দুইজন এটা নিয়ে বলতেছিলাম যে সিনেমাটা হচ্ছে আমরা কিভাবে দেখছি, কেন হচ্ছে কোন কোন দিকগুলো আমাদের ভালো লাগছে, এইগুলো নিয়ে কথা বলতেছিলাম। তো আমরা আর কোনো দিক নিয়ে কথা বলতে পারি নাকি জাস্ট এখানেই? না, ফ্রেমিং এর একটা ব্যাপার ছিল, কিছু কিছু ফ্রেম কিন্তু অনেক ভালো ছিল,
ওখানে একটা ফ্রেম ছিল হচ্ছে যে ওরা একটা ফার্নিচার শপে গেছে, যে আইকিয়ার একটা হচ্ছে যে ওরা ইয়াতে গেল, ওই ফার্নিচার শপে গেল, তো ওখানে একটা ফ্রেম ছিল যে এখন সামাররা ওখান থেকে বের হয়ে যাবে, তো ওই যে একটা খুব সুন্দর লাইন ওখানে যে উই ডোন্ট মেক ফ্যান্সি কোয়ালিটি, উই মেক ট্রু এভরিডে কোয়ালিটি। মানে এই লাইনটা এত সুন্দর, যে ফ্রেমিং এর যে ডিটেলিংটা এত ভালো ছিল, কিংবা কখন হচ্ছে যে সামারকে কি কোন অ্যাঙ্গেলে দেখানো, কিংবা হচ্ছে যে টমের ব্যাপারটা শেষে যখন ওরা হচ্ছে ওর মানে একটা মানে ওদের সম্পর্ক ভাঙার পরে তারপরে টমকে দাওয়াত দিল না, হ্যাঁ হ্যাঁ পার্টিতে, হ্যাঁ এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি, এই জিনিসটা না খুবই অসাধারণ ছিল, আমি একদম ভুলে গেছিলাম, এটা নিয়ে আমি কথা বলতে চাইছি। এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি কিন্তু একদম শুরু থেকেও হচ্ছিল। আবার আরেকটা জিনিস দেখানো হচ্ছিল যে একদম শুরুর দিকে যে দুইজনের বেড়ে ওঠাটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট, শুরুর দিকেই। যেমন টমকে যদি আমরা ডিফাইন করি পপ মিউজিক লাভার, একটু বাস্কেটবল না ফুটবল খেলতেছিল, তো এই টাইপের একটা পার্সোনালিটি। ওদিকে সামার ছিল যে একটু এলিগেন্ট জিনিসপাতি করে, হর্স রাইডিং করতেছে, এটা করতেছে, মানে খুব ডিফারেন্ট আপব্রিঙ্গিং। এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট জানো? এই যে ওদের ক্যারেক্টার বিল্ডিং এর জন্য। আমি তোমাকে শুরুতে বললাম না যে একজন মানুষের বেড়ে ওঠাটা কিন্তু মানুষের ক্যারেক্টার বিল্ডিংয়ে খুবই আলাদা আলাদা এফেক্ট ফেলে। যেমন আমার ভাইকেও তো তুমি চিনো, আমাকেও তুমি চিনো। এখন অনেকে বলে তোমাদের পার্সোনালিটি অনেক ক্ষেত্রে সেম, আবার কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বেশি কন্ট্রাস্টিং। হ্যাঁ, ওর বিভিন্ন বিষয়, আমার বিভিন্ন বিষয় খুবই ডিফারেন্ট, কিন্তু আমরা কিন্তু এক বাসায় বড় হয়েছি, এক মায়ের কাছেই বড় হয়েছি, হ্যাঁ একই পার্সপেক্টিভে বড় হয়েছি, কিন্তু স্টিল ডিফারেন্ট। তো এইখানে প্রথমে এই দুইটা ডিফারেন্ট চাইল্ডহুড দেখানো, কারণ কি টমের মেন্টালিটিটা কিভাবে গ্রো হয়েছে, ও কেন এত বেশি ইমোশনাল, এই জিনিসটা বুঝাইলো। আর সামারেরটা এভাবে দেখানোর কারণ হচ্ছে কেন সামার এত বেশি ক্যালকুলেটিভ, টিল ও কোথাও না কেন মানে ইন দি এন্ড একজনের ভালোবাসাতে মানে আকৃষ্ট হইলো। এরপর এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি, এটা তো তোমার আমার সবার জীবনে প্রতি মুহূর্তে হয়। কি আশা করছিলাম, কি হইলো। আমি তো প্রায় সময় বলি আমার জীবনে আমি কি আশা করছিলাম, তো কিছু হচ্ছে না। প্ল্যান ছিল, আমি সবসময় বলতাম। তো এটা নিয়ে মাঝে মধ্যে অনেক আফসোস করি, কি এক্সপেকটেশন ছিল, কি হইতেছে লাইফে, আদৌ বিয়ে করবো কিনা সেটাও জানি না, হু নোস। তো হচ্ছে যে এই জিনিসটা খুবই ভালো ছিল। এখানে টম কি আশা করতেছিল, পরে যে রিং দেখার যে একটা ফ্র্যাজাইল মোমেন্ট ছিল, আলটিমেটলি গুড। হ্যাঁ, খারাপ বিষয় তুমি যদি বলো আছে, খারাপ বিষয় যে একদম নেই সেটা না। মুভিটার খারাপ বিষয় আমার ক্ষেত্রে যেটা মনে হলো যে কমপ্লেক্স ইমোশন দেখানো, ইটস গুড, কিন্তু এটা হচ্ছে মানুষের মাথার ভিতরে আবার এইসব উৎপাটাং চিন্তা ভাবনা ঢুকে দেয় যে আই উড বি লাইক সামার অ্যান্ড আই উড বি লাইক টম, নো তুমি তোমার মতো থাকো, হ্যাঁ আমি শিরোপা, ও ফারুক তুমি তোমার মতন, তোমার লাইফ স্টোরি তুমি বিল্ড করো। মানে বলে না যে আমরা প্রত্যেকে নিজেদের লাইফ স্টোরি রাইটার, এটা কাইন্ডা ট্রু। মানে হ্যাঁ আল্লাহ তো সব কিছু প্রিসেট করে রাখছে, বাট স্টিল আমাদেরকে ফ্রি উইল কেন দিচ্ছে, যে তুমিও ডিসাইড করো যে তুমি কি চাচ্ছ, তুমি ডিসাইড করো, তুমি দোয়া করো। ইভেন এই ধরনের কথাবার্তা আছে যে দোয়া করলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়। সুতরাং তুমি তোমার স্টোরি রাইটার, তুমি ডিসাইড করো তুমি কি চাও। তোমার সামারও হওয়ার দরকার নেই, তোমার মানে কি বলবো টম হওয়ার দরকার নেই, অটামেরও হওয়ার দরকার নেই। ও অটামের সাথে আরেকটা ভালো কথা মনে পড়ছে আমার, না খালি একটা পয়েন্ট মনে পড়তেছে। অটম কিন্তু টমকে আগে দেখছিল, ওই যে জায়গাটা ওরা বসে থাকতো, এটা এই কথাটার পর কোইন্সিডেন্স বলছে। হ্যাঁ, ইভেন আমিও মনে করি কি জানো, মানে আমি তোমাকে যদি অনেস্টলি বলি, লাইফে সব কিছু অনেক বেশি কোইন্সিডেন্সের সাথে কানেক্টেড। তুমি বললা না যে আমি মাঝে মধ্যে ফেটে অনেক বিশ্বাস করি, মাঝে মধ্যে একদম বিশ্বাস করি না। এটা আসলে মানে প্যারালালি চলে, একসাথেই চলে। কোইন্সিডেন্স, ফেট, তারপর হচ্ছে যে এফোর্ট, সব কিছু না প্যারালালি চলে। তার মধ্যে আমরা যখন মনে করি যে ধর এত এফোর্ট দিলাম কাজ হচ্ছে না, ওইখানে ফেটের একটা কাজ আছে যেটা তুমি এখন বুঝতেছো না। আবার কোইন্সিডেন্স কিন্তু তোমার লাইফে এমনভাবে যে জিনিসটা চাও না সেই জিনিসটা হওয়ার পর তুমি একদম এটাই তো চাইছিলাম আমি, এটা তো চাইছিলাম কিন্তু কিছু তো করলাম না, কেন হইলো। হ্যাঁ, এটা এই ক্ষেত্রে হচ্ছে যে কোইন্সিডেন্স বা ফেট কাজ, এই যে এইভাবে জিনিসগুলো ব্যালেন্সিং হয়। আর আমি যদি পার্সোনালি একটা মেসেজ দিই সবাইকে, সেটা হচ্ছে যে মুভি দেখবেন, ভালো মুভি দেখবেন, কিন্তু জাস্ট ফর এন্টারটেনমেন্ট। পার্সোনালি আমাদের একজন স্যার আছেন, রুমেল স্যার, উনি আমাদেরকে যখন ফিলোসফি পড়াচ্ছিলেন তো উনি বললেন যে ফিলোসফি উনি চেয়ারে বসে ওনার চিন্তা ভাবনা করছে,
উনি ওনার চিন্তা ভাবনাটা করছে, সবার চিন্তা ভাবনাটা পছন্দ হয়েছে, তাই তোমরা পড়তেছো। কিন্তু আমরা কিন্তু একবারও বলি না তোমারও এরকম করে চিন্তা ভাবনা করতে হবে, বলে যে তোমরা ক্লাসে এসে এটা চিন্তা করিও না যে নিচ্ছে অমুক কথাটা বলছে যেটা আমার ধর্মের সাথে কি করতেছে, ক্ল্যাশ করতেছে, তাহলে আমি নিচ্ছেকে গুনবো না। তোমার নিচ্ছেকে এমনিতেও গোনার দরকার নেই, ঠিক আছে? তো নিচ্ছে যা ইচ্ছা বলুক, সে তারটা বলছে, আপনি জানার জন্য পড়েন, আলটিমেটলি আপনি আপনারটা ডিসাইড করেন যে আমি কি চিন্তা করবো। 500 ডেজ অফ সামার নিয়ে আমি এভাবে চিন্তা করতেছি, আপনারও যে এইভাবে চিন্তা করতে হবে কোনো মানেই হয় না, এটা কোনো মানে হয় না। আমি শুরুতে বলে দিয়েছিলাম যে আপনারা আগে দেখেন, নিজেদের একটা মাইন্ডসেট তৈরি করেন, তারপরে আমরা কি বলতেছি এটা দেখেন, হ্যাঁ মিলে কিনা। যেমন আমি গতকালকে আমার একটা বড় ভাই আছে, উনি ইমাম ভাই হচ্ছে খুবই মুভি এনথুজিয়াস্ট। উনি এস্তোনিয়ান ফিল্ম, ইটালিয়ান ফিল্ম, যেগুলো আমরা মানে খুঁজা হয়তো বের করতে পারবো না, উনি ওই টাইপের ফিল্ম দেখেন। উনি মানে ওনার জীবনে 2000+ মুভি দেখে ফেলছে, এই টাইপের মানুষ। মানে উনি খুবই আন্ডাররেটেড মুভি কোত্থেকে বের করে দেখে ফেলে। আমাকে গতকালকে জারি নামের মনে হয় একটা নেপালি মুভি সাজেস্ট করছে যে তুমি এটা দেখো। তো এই বিষয় উনি আমাকে কি বললো, উনি 500 ডেজ অফ সামার দেখেন। আমি বলছি, কি বলেন ভাই? আমি ওনার সাথে একটু আলাপ দিতে চাচ্ছিলাম যে একটা জায়গায় যাবো, একটু ওনার আইডিয়া চুরি চামারি করবো। ভাই বললো যে দেখে না। আমি বলছি ভাই আপনি তো আমার হতাশ করলেন। বলে যে দেখো আমি এরকম অনেক ফিল্ম আছে যেগুলো আমি দেখি না, ওনার ভালো লাগে না, ওনার রোমান্টিক জনরাটা এখন আর পছন্দ না। তো আপনারও ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। আর এখানে আনএথিক্যাল একটা ব্যাপার ছিল যে যাবই না, হ্যাঁ এটা মুভি, এখানে তো এত আমরা তো আলোচনা করছি দেখাচ্ছে, হ্যাঁ দেখাচ্ছে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, আমরা জাস্ট স্টোরিতে আমরা কেমনে দেখছি, হ্যাঁ এটাই। মানে অনেকগুলো দিক নিয়ে আমরা কথা বললাম, সেরকম অনেক চমৎকার করে মানে একরকম শেষ করে দিল ওর কথা। আমি এবার আমার কথাটা শেষ করে দিই। আমি যখন প্রথমবার দেখি তখন হচ্ছে একদম লাস্ট সিনে যখন হচ্ছে ওরা কফির জন্য মানে জিজ্ঞেস করে অটমকে, এবং সে প্রথমে না করে দেয়, পরে টম চলে যাওয়ার পরে হ্যাঁ কি যেন মনে করে, তখন হচ্ছে হা করে। তো ওরা চিন্তা করতেছিল যে উইল ফিগার ইট আউট, মানে টম বলতেছিল যে আমি তাহলে অপেক্ষা করবো তোমার জন্য, বা এরকম বলতে চাচ্ছিল। তাহলে তখন অটম বলছে যে উইল ফিগার ইট আউট, এবং এটা বলার পরে টম যে ক্যামেরার দিকে তাকাইছে, মানে আমার এত ভালো লাগছে। মানে আমি ওই একটা সিনে আমার মনে হয়েছে, হ্যাঁ আমার মনে হয়েছে ওই একটা সিনেই যে মেসেজটা পরিচালক দিতে চাইছে উনি দিয়ে ফেলছে। মানে আমি যেটা শুরুতে বলছিলাম যে ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ, মানে তোমার কাউকে ভালো লাগছে বা তুমি কিছু করতে চাও, মানে হ্যাভ টু অ্যাপ্রোচ, মানে তোমাকে জিজ্ঞেস করতে হবে, যেটা পুরো সিনেমা জুড়ে টম কখনোই করে না অটমকে, মানে সে সরি সামারকে। তো শেষে এসে ও জিজ্ঞেস করছে যে কফির জন্য জিজ্ঞেস করছে। এইটাই আমার মনে হয়েছে ওই শেষ দৃষ্টি যখন ক্যামেরার দিকে তাকাইলো তখন আমার মনে হলো যে না আমি ধরতে পারছি স্যাটিসফ্যাকশন, মানে এটাই হচ্ছে পরিচালক বোঝাতে চাইছে। আচ্ছা এই যে ক্যামেরার দিকে তাকানো, এটা একটা হচ্ছে ফিল্মের মানে একাডেমিক দিকের একটা নাম আছে সম্ভবত, আমি দেখতেছিলাম কয়েকদিন আগে, ফোর্থ ওয়াল ব্রেক না কি যেন একটা, এটার খুবই একাডেমিক সিনেমার একটা নাম আছে, জানানো যাবে না, আমি হচ্ছে অনলাইনে দেখতেছিলাম। একাডেমিক একটা দিক হচ্ছে যে ফোর্থ ওয়াল ব্রেক, আমি ভিডিও দেখতে ইনস্টাগ্রাম না ফেসবুকে ঠিক খেয়াল নাই, তো ফোর্থ ওয়াল ব্রেক বলে একটা একাডেমিক টার্ম আছে, যেটাতে একেবারে হচ্ছে ওই সিন কিন্তু আপনারা একেবারে অন্তর্ভেদ করে চলে যায়, মানে যখন তাকায় মনে হয় যে মানে মানে ব্লোয়িং ওভার মি, মানে একদম পুরো আমাকে ভেদ করে চলে গেছে, এইটা দিক। তো এই হচ্ছে সিনেমার। এখন হচ্ছে আমরা আসি যে সিনেমা আপনি দেখবেন কি না, বা হচ্ছে দেখা ঠিক বা ভুল, এসব আলাপে আমরা যাব না। আপনি যদি সিনেমা দেখে থাকেন তাহলে জাস্ট এটা আপনার পার্সোনাল রিজন, মানে সিনেমার রিকমেন্ডেশন দেখা উচিত বা উচিত নয়, আমরা ওই আলাপে যাচ্ছি না। তবে আমার একটা রিকমেন্ডেশন থাকবে, আপনারা যদি দেখেন আমরা অন্য কি বলতেছে এটা দেখে আমরা অনেক সময় আমাদের মন তৈরি করে ফেলি যে এটাই হচ্ছে আমার মন, কিন্তু না, আসলে সিনেমা দেখার ক্ষেত্রে বা আপনার গল্প পড়ার ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি পার্সোনালি নিজে দেখবেন, নিজে আগে বোঝার চেষ্টা করবেন যে আসলে কি বলতে চাইছে, আমি কি ধরতে পারছি, তারপরে না আপনি অন্যের আলোচনা দেখবেন, অন্যের রিভিউ দেখবেন। তো এটা পরামর্শ থাকবে যে আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, তারপরে আপনাদের মন, আমরা যে আলোচনা করছি ভুগে যুগে আমরা যে ভুগে যুগে বলতেছি এইগুলো দেখে জাস্ট আপনার মন তৈরি করার কোনো দরকার নাই। তো এটা একটা রিকমেন্ডেশন। তো আমরা 500 ডেজ অফ সামারের আলোচনা এখানে শেষ করব। আমরা হচ্ছে আরও কিছু সিনেমা নিয়ে কথা বলবো। আপনাদের মধ্যে কেউ যদি আগ্রহী থাকে যে পার্টিকুলার কোনো সিনেমা নিয়ে কথা বলতে চান, তাহলে হচ্ছে আমাদের মানে কমেন্ট করে জানাতে পারেন, অথবা হচ্ছে আমাকে ইনবক্সে জানাইতে পারেন। শিরোপার মতো আপনাদের সাথেও হয়তো কোনোদিন কথা হবে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।